বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 27শে মে 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি রিভিশন ব্যাচের দণ্ডবিধির প্রথম ক্লাস। দেখেন, সর্বপ্রথম যে কথাটা বলা উচিত সেটা হচ্ছে যে দণ্ডবিধি থেকে আপনাদের মোট প্রশ্ন থাকে হলো 20টা। 20টা থেকে কত মার্ক? 20 মার্ক। তো আসেন আমরা এই জায়গায় যতটুকু পড়বো ইনশাল্লাহ 15 পাওয়া যাবে, বেশিও পাওয়া যাবে, বাট আপাতত 15 ধরি আর কি। তো প্রথমে আসেন যে প্রিলিমিনারি ডিসকাশন। দণ্ডবিধি কি আইন? সাবস্ট্যান্টিভ ল নাকি প্রসিডিউরাল ল? বহুবার আলোচনা করেছি, যে আইনে শাস্তি বা প্রতিকার নিয়ে আলোচনা করেছে সেটাকে বলে সাবস্ট্যান্টিভ ল। দণ্ডবিধিতে বিভিন্ন শাস্তি এবং প্রতিকার নিয়ে আলোচনা করছে, অ্যাকচুয়ালি শাস্তি নিয়ে। আর এই শাস্তির জন্য কিভাবে মামলা করা উচিত, কোথায় করা উচিত, এই কথাগুলো আছে হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে। এজন্য ফৌজদারি কার্যবিধি হচ্ছে আপনার প্রসিডিউরাল ল, আর দণ্ডবিধি হচ্ছে কি? সাবস্ট্যান্টিভ ল। আর যারা এই মুহূর্তে কম পারেন তারা জাস্ট মনে রাখবেন যে আপনাদের বাংলাদেশ বার কাউন্সিল 7টা সাবজেক্টের মধ্যে 2টা হলো সাবস্ট্যান্টিভ মৌলিক আইন, একটা হলো দণ্ডবিধি আর একটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন। ধন্যবাদ। একটু চলে আসি দণ্ডবিধির খসড়ায়। খসড়া থেকে প্রশ্ন হতে পারে। দেখেন, ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম আইন কমিশন গঠন করা হয় 1834 সালে। গোল্ডেন সর্বপ্রথম যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম আইন কমিশন গঠন করা হয় কত সালে, পাওয়া গেছে 1834 সালে। আইন কমিশনের কাজ কি? আইন কমিশনের কাজ হলো আইন নিয়ে গবেষণা করা, আইনের ওই খসড়া প্রণয়ন করা, বিভিন্ন আইন নিয়ে গবেষণা করা, যে আইন প্রণয়ন করা যাবে কিনা। প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন থমাস ব্যাবিংটন ম্যাকুলে, লর্ড ম্যাকুলে, দেখছেন। আর জি.ডব্লিউ. অ্যান্ডারসন, এফ মিলেট, জে এম ম্যাকলয়েড, এরা ছিলেন কি কমিশনার। তাহলে মোট সদস্য ছিল 4 জন। লর্ড ম্যাকুলে ছিলেন চেয়ারম্যান, জি.ডব্লিউ. অ্যান্ডারসন, এফ মিলেট, জে এম ম্যাকলয়েড, এরা ছিল কমিশনার। এবং 1837 সালে এই কমিশন দণ্ডবিধির জন্য খসড়া প্রণয়ন দেয় এবং 6 অক্টোবর 1880 সালে এটা পাস হয় এবং 1 জানুয়ারি 1862 সালে কার্যকর হয়। তাহলে আমার মনে রাখতে হবে যে আইন কমিশন গঠিত হয়েছে 34 সালে, এরা খসড়া প্রণয়ন করে 1837 সালে, যেটা পাস হয় 6 অক্টোবর 1860 সালে, কার্যকর হয় 1 জানুয়ারি 1862 সালে। চলে আসেন তথ্যচিত্রে। দণ্ডবিধি একটি তত্ত্বগত আইন, এটি সর্বপ্রথম পাশ করা হয় 6 অক্টোবর 1860 সালে, আর দণ্ডবিধি কার্যকর হয় 1 জানুয়ারি 1862 সালে। মোট ধারা কয়টি? 511টি। মূল দণ্ডবিধিতে ধারা ছিল 488টি, অর্থাৎ যখন 1860 সালে পাশ হয় তখন ধারা ছিল 488টি, পরে আরো ধারা যোগ করছে, বর্তমানে কয়টা? 511। তো 1 নম্বর প্রশ্নটা দেখেন সেলফ প্র্যাকটিসের, যে দণ্ডবিধি প্রণীত হয় কত সালে? প্রণীতর নিচে লেখেন পাস, প্রণীতর নিচে কি লিখবেন? পাস। শুনেন, ওই প্রণীত আর পাস একই কথা। পাস হয় 1860 সালে, কার্যকর হয় কত সালে? 62 সালে। বিগত বছর প্রশ্নের 5 নাম্বার মানে সর্বশেষ প্রশ্নটা দেখেন, যে পেনাল কোড প্রণয়নের উদ্দেশ্যে গঠিত 1837 সালের প্রথম ভারতীয় কমিশনের সভাপতি ও কমিশনার কে বা কারা ছিলেন? ওই যে লর্ড ম্যাকুলে, জে.ডব্লিউ. অ্যান্ডারসন, এফ মিলেট আর ম্যাকলয়েড, এই 5 জনের নাম দরকার। বাট এখানে 1837 শব্দটা ভুল, এখানে হওয়া উচিত 1834। তো যাই হোক, দেখেন লর্ড ম্যাকুলে, কমিশনার ম্যাকলয়েড, অ্যান্ডারসন আর কে? মিলেট। সো এটা একটু মনে রাখেন। আমরা চলে আসি দণ্ডবিধির আঞ্চলিক প্রয়োগ, টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন অফ পেনাল কোড। আঞ্চলিক প্রয়োগ মানে হলো যে দণ্ডবিধি কোন কোন জায়গায় প্রয়োগ হবে, এটা কি বাংলাদেশের ভেতরে প্রয়োগ হবে নাকি বাংলাদেশের বাইরে প্রয়োগ হবে। সো এর প্রয়োগ রে দেখেন 2 ভাগে ভাগ করছে। দণ্ডবিধি প্রয়োগকে 2টি ভাগে ভাগ করা যায়। একটা দেখেন ইন্টার টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন, রাষ্ট্রের ভেতরে প্রয়োগ, ধারা হলো 2। আর একটা হলো এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন, রাষ্ট্রীয় সীমানার বাইরে বা বহিরে বাইরে প্রয়োগ আর কি। এর পাশে লেখেন ধারা 3 ও 4। তাহলে ভেতরে প্রয়োগ বললে কত ধারা? 2 ধারা। আর বাইরে প্রয়োগ বললে 3 ও 4 ধারা। তো প্রথমে আমরা আসি, দেখেন রাষ্ট্রের ভেতরে প্রয়োগ 2 ধারা। ভাই এটা সংক্ষেপে শুনে নেন। সেটা হলো যে বাংলাদেশের ভেতরে, আমাদের যে বাংলাদেশের ভেতরে পৃথিবীর যে দেশের নাগরিকই অপরাধ করুক না কেন, তার বিচার বাংলাদেশে করা যাবে, সে দেশি হোক আর বিদেশি হোক, যদি ওই কার্যটি
দণ্ডবিধি অনুসারে শাস্তিযোগ্য হয়, তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে। সহজ কথা। এভাবে আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে যে ভারতীয় নাগরিক খুলনায় পাকিস্তানি এক নাগরিককে হত্যা করছে, এই ভারতীয় নাগরিকের বিচার কোথায় করা যাবে? বাংলাদেশে করা যাবে। যদি রাশিয়ান নাগরিক পাবনায় ওই ঈশ্বরদীতে যে কাজ চলতেছে, ওখানে রাশিয়ার নাগরিককে হত্যা করে একজন উগান্ডার নাগরিক, তার বিচার কি বাংলাদেশে করা যাবে? যাবে। তাহলে বাংলাদেশের ভিতরে বাংলাদেশি নাগরিক বা বিদেশি নাগরিক যে অপরাধী করুক না কেন, তার বিচার বাংলাদেশে করা যাবে। কত ধারা? 2 ধারা। আমরা চলে আসি এক্সট্রাটেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন। দণ্ডবিধির এক্সট্রাটেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন এর পাশে লেখেন অতিরাষ্ট্রিক প্রয়োগ। এক্সট্রাটেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন এর পাশে লেখেন অতিরাষ্ট্রিক প্রয়োগ। অতিরাষ্ট্রিক মানে হলো রাষ্ট্রের বাইরে, রাষ্ট্রের সীমানার বাইরে। তাহলে দণ্ডবিধি রাষ্ট্রের সীমানার বাইরেও কি প্রযোজ্য? তো দণ্ডবিধির 3 ও 4 ধারায় দণ্ডবিধির এক্সট্রাটেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা রাষ্ট্রীয় সীমানার বাইরে প্রয়োগের স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রথমে দেখেন 3 ধারা, টাইটেলটা পড়ি। বাংলাদেশের বাইরে অনুষ্ঠিত কিন্তু আইন বলে বাংলাদেশের ভেতরে বিচারযোগ্য অপরাধ সমূহের শাস্তি। একটু স্টার দিয়ে লেখেন আশেপাশে শুধু বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে, শুধু বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে। তিন ধারা প্রযোজ্য কার ক্ষেত্রে? বাংলাদেশি নাগরিক। শুনেন, বাংলাদেশি নাগরিক বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে গিয়ে এমন একটা কার্য করেছে যে কার্যটি ওই দেশে কোনো অপরাধ না, কিন্তু বাংলাদেশে কি অপরাধ, তাহলে ওই বাংলাদেশি নাগরিকের বিচার বাংলাদেশে করা যাবে যখন তাকে বাংলাদেশে পাওয়া যাবে। ধরেন আমাদের দেশে সমকামিতা অপরাধ। সমকামিতা মানে সমলিঙ্গের বিয়ে, ধরেন পুরুষ পুরুষ বা মহিলা মহিলা। এখন বাংলাদেশে একজন নাগরিক বিদেশে গিয়ে সমকামিতা করছে, যে দেশে করছে আমেরিকায়, ধরেন ওই দেশে সেটা অপরাধ না, কিন্তু বাংলাদেশে পাওয়া গেলে তার বিচার করা যাবে। এটাই কত ধারা? 3 ধারা। তাহলে আপনি মনে রাখবেন 3 ধারা বাংলাদেশের ভেতরে না বাইরে? বাইরে। কার ক্ষেত্রে? বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে। যে কাজটা ওই দেশে অপরাধ না কিন্তু বাংলাদেশে অপরাধ, তার বিচার কি বাংলাদেশে করা যাবে। কত ধারায়? ধন্যবাদ। এই জায়গা আর পড়বো না। আমরা চলে এসেছি 4 ধারা। এই 4 ধারা আমরা ফৌজদারি কার্যবিধিতে 2 দিন আগে পড়ছি। ফৌজদারি কার্যবিধির 188 ধারা আর দণ্ডবিধির 4 ধারা হুবহু এক। রাষ্ট্রীয় সীমানার বাইরের অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধির ব্যাপ্তি, এক্সটেনশন অফ কোড টু এক্সট্রাটেরিটোরিয়াল অফেন্সেস। প্রথমে মনে রাখবেন 3 ধারা বাংলাদেশের বাইরে, 4 ধারাও বাংলাদেশের বাইরে। 3 ধারা শুধু কি নাগরিক? বাংলাদেশি নাগরিক। 4 ধারা বাংলাদেশি প্লাস বিদেশি সকল নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য। সো এখানে 2টা ধারা। প্রথমটা মনে রাখেন 4-এর উপধারা 1। 4-এর উপধারা 1 এখানে বলছে যে যদি কোনো বাংলাদেশি নাগরিক অপরাধ করছে বাংলাদেশের কি বাইরে, বাংলাদেশের বাইরে অপরাধ করছে, তাহলে সেই ক্ষেত্রে ওই দেশেও এটা অপরাধ, বাংলাদেশেও অপরাধ, তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে। তাহলে 3-এর সাথে 4-এর 1-এর পার্থক্য কি? 3-এর ক্ষেত্রে ওই কাজটা ওই দেশে অপরাধ ছিল না, কিন্তু 4-এর 1-এর ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকই করছে যেটা ওই দেশেও অপরাধ, আমার দেশেও অপরাধ। এটা কত? 4-এর 1। তাহলে আমরা বলতে পারি 4-এর 1 শুধু কার ক্ষেত্রে প্রযোজ্য? বাংলাদেশি নাগরিক। আর এই 4 ধারাটা কোন ধারার অনুরূপ? ফৌজদারি কার্যবিধির 188। এই যে দেখেন যে বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে বাংলাদেশি নাগরিক কর্তৃক সংঘটিত অপরাধের বিচার। আর এই জায়গায় আছে 4-এর 2। 4-এর 2 হবে না, হবে 4-এর উপধারা 4। 4-এর উপধারা কি 4। 4-এর উপধারা 4-এ বলছে যে বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজ, সেটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, ধরে নিতে হবে সেটা একখণ্ড কি বাংলাদেশ। এবং ওই জাহাজ বা উড়োজাহাজের মধ্যে যেই অপরাধ করুক না কেন, যে দেশের ব্যক্তি অপরাধ করুক না কেন, তার বিচার বাংলাদেশে করা যাবে। তাহলে এখানে 4-এর ধারা আছে 2টা। 4-এর 1 শুধু বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে,
আর 4-4 বাংলাদেশি এবং বিদেশি উভয়। কোথায় কাজটা করবে? বাংলাদেশের বাইরে, মানে বাংলাদেশে নিবন্ধিত জাহাজ বা উড়োজাহাজ, সেটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, সেটা একখণ্ড বাংলাদেশ। এই যে দেখেন, বাংলাদেশি নিবন্ধিত কোনো জাহাজ বা বিমান যে কোনো ব্যক্তি, সে বাংলাদেশি হোক বা বিদেশি হোক, কর্তৃক সংগঠিত কোনো অপরাধের বিচার করার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতে থাকবে, যখন উক্ত অপরাধীকে কোথায় পাওয়া যাবে? বাংলাদেশে পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি যে 4 ধারা 4-1 শুধু বাংলাদেশি নাগরিক, 4-4 বাংলাদেশি এবং বিদেশি উভয়। আর 3 ধারা শুধু কি? বাংলাদেশি। আর 2 ধারা বাংলাদেশি বিদেশি উভয়। ঠিক আছে, আমরা এই হলো কথা, এটা মনে রাখবেন। বিগত বছরের প্রশ্ন যতই পেঁচাক না কেন আপনি পারবেন। এই যে দেখেন, যুক্তরাজ্যে বসবাসকারী এক্স একজন বাংলাদেশি নাগরিক, সে উগান্ডায় একজনকে হত্যা করে। তা হত্যাটা তো ওই দেশেও অপরাধ, আমার দেশেও অপরাধ। বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন কোন আদালত এক্স এর বিচার করতে পারে যদি তাকে পাওয়া যায় কোথায়? বাংলাদেশ। এখন আবার বললেন না স্যার, বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা করবে কে? মামলা যে কেউ করবে, আর কেউ না করলে করবে কে? পুলিশ। তো এই ধরনের প্রশ্ন মনে রাখবেন। এখানে আসলে অনেক প্রশ্ন আছে, বুঝে বুঝে পড়ে ফেলবেন, সবই ইম্পর্টেন্ট। চলে আসেন সাধারণ ব্যাখ্যা সমূহ। প্রতিটা আইনে একটা সংজ্ঞার ধারা থাকে, ওই আইনে ব্যবহৃত শব্দগুলোর ব্যাখ্যা এই আইনে বলা হয়েছে। তো দণ্ডবিধিতে সেই কোন নির্দিষ্ট ধারা না। ফৌজদারিতে কত ধারা ছিল? ফৌজদারিতে 4 ধারা। দণ্ডবিধিতে সেটা হলো 6 থেকে 52 ক। 6 থেকে 52 ক। এখানে সাধারণ ব্যাখ্যা সমূহ, জেনারেল এক্সপ্লানেশনস, এখানে লেখেন দ্বিতীয় অধ্যায়। আর নিচে লেখেন জেনারেল এক্সেপশনস, চতুর্থ অধ্যায়। জেনারেল এক্সেপশনস, ওইটা হবে চতুর্থ অধ্যায়। এটা আপনারা আসার খুব সম্ভাবনা আছে, হয়তোবা ভুলে যাবেন। জেনারেল এক্সপ্লানেশন বললে দ্বিতীয়, এটা হলো 6 থেকে 52 ক। আর জেনারেল এক্সেপশনস বললে চতুর্থ, এটা হলো 76 থেকে 106। 76 থেকে 106। এই কলিপাল, আপনি বলেন ফৌজদারি কার্যবিধিতে জেনারেল এক্সপ্লানেশন কত ধারায় আছে? কলিপাল, ফৌজদারি কার্যবিধিতে জেনারেল এক্সপ্লানেশন কত ধারায় আছে বলেন? পীযূষ কি বলে? 4 ধারায়। জেনারেল এক্সপ্লানেশন ফৌজদারি কার্যবিধির সকল সংজ্ঞা কত ধারায় আছে? 4 ধারায়। বুঝছেন? তো প্রথম যে সংজ্ঞাটা আমরা পড়বো, দেখেন, বিচারক, জজ, ধারা কত? 19। প্রথমত মনে রাখেন, জজের সংজ্ঞা দিছে 19 ধারায়। কে বলছে? কি বলছে? সরকারিভাবে জজ বলে আখ্যায়িত নিযুক্ত প্রত্যেক ব্যক্তি সে জজ। যে ব্যক্তি চূড়ান্ত রায় প্রদান করতে পারে সে জজ। এমন রায় প্রদানকারী ব্যক্তির সমষ্টিদের মধ্যকার কোনো ব্যক্তি। সাধারণত সুপ্রিম কোর্টে একসাথে 2-3 বিচারকও বসে, তাহলে প্রত্যেকজন এক একজন কি? জজ। সবাই মিলে একটাই রায় দেয়, কিন্তু ওই রায়টা তো সবাই মিলে লিখছে, তো তারা প্রত্যেকে এক একজন বিচারক বা জজ। উদাহরণ যদি দেখেন, 1859 সালের আইনের অধীন কোন মকদ্দমার এখতিয়ার প্রয়োগকারী, কালেক্টর একজন জজ, বা অর্থদণ্ড প্রদানের শাস্তি বা আপিল সহ ব্যতীত কারাবাস প্রদানের ক্ষমতা আছে এমন চার্জ বা অভিযোগ বিষয়ে এখতিয়ার প্রয়োগকারী ম্যাজিস্ট্রেট একজন জজ। অর্থাৎ যদি বলে 1859 সালের আইনের অধীন কে একজন জজ? কালেক্টর। কিন্তু লাস্টের লাইনটা, যে ম্যাজিস্ট্রেট চার্জ বা অভিযোগ শুধুমাত্র অন্য আদালতে বিচারের জন্য প্রেরণ করতে ক্ষমতাপ্রাপ্ত সে জজ না। মানে যিনি দণ্ড দিতে পারে সে জজ, কিন্তু যে শুধু বদলি করতে পারে, দণ্ড দিতে পারে না, সে কিন্তু জজ না। তাহলে আমরা মনে রাখতে হবে জজের সংখ্যা কত? 19। কোর্ট অফ জাস্টিস 20। এটা জাস্ট এত। কোর্ট অফ জাস্টিস মানে যারা বিচার করে তাদের সমন্বয়ে কোর্ট অফ জাস্টিস গঠিত হয়। কত ধারা? 20 ধারা। বিচারক মন্ডলী, এটা আর প্রয়োজন নাই। চলে আসেন, জেনে রাখা ভালো। 21 ধারায় 11 শ্রেণীর ব্যক্তিকে সরকারি কর্মকর্তা হিসেবে উল্লেখ করছে। ওই জায়গায় মোট ব্যক্তি আছে 12 শ্রেণী, বাট বর্তমানে বলবৎ আছে কত? 11 শ্রেণী। লেখেন সিপিসির 2-17-তে 8 শ্রেণী। সিপিসির 2 ব্র্যাকেটে 17, সিপিসির 2-17-তে
8 শ্রেণীর ওখানে আছে পাবলিক অফিসার, 8 শ্রেণীর পাবলিক অফিসার। সিপিসির 2-17 কয় শ্রেণী আছে? 8 শ্রেণী। ওখানে কি বলছে? পাবলিক অফিসার শব্দটা ব্যবহার করছে ওখানে, বুঝছেন? আচ্ছা, তো বিগত বছর প্রশ্ন দেখেন, একবার প্রশ্ন আসছে যে দণ্ডবিধির কত ধারায় জজের সংজ্ঞা দিছে? 19 ধারায়। সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার জেনারেল এক্সপ্লানেশন কত ধারায়? কত অধ্যায়? দণ্ডবিধিতে মোট অধ্যায় আছে কয়টা জানেন? 23টা। এক জায়গায় লিখে রাখেন, অধ্যায় আছে মোট অধ্যায় কয়টা? 23টা। ফৌজদারিতে অধ্যায় আছে 46টা। অবৈধ লাভ, অবৈধ ক্ষতি, রংফুল গেইন, রংফুল লস, ধারা কত? 23। শুনেন, যে সম্পত্তিতে আপনার আইনগত অধিকার আছে, এই পাবেল সাহেব, আপনার যে মোবাইল, ওই মোবাইলে আপনার আইনগত অধিকার আছে। এখন ওই মোবাইলটা যদি আপনার কাছ থেকে কেউ চুরি করে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়, তাহলে আপনার যে চুরি করে নিয়েছে তার কি আইনগত অধিকার ছিল? ছিল না, কিন্তু আইনগত অধিকার আছে আপনার। তাহলে যদি কোনো সম্পত্তিতে কারো কোনো আইনগত অধিকার থাকে এবং তার কাছ থেকে যদি ওই সম্পত্তিটা তার কাছ থেকে বেআইনি ভাবে নিয়ে যায়, তাহলে তার, যার সম্পত্তি, তার হলো বেআইনি ক্ষতি, বেআইনি ক্ষতি। আর যে যে নিয়ে গেল তার হলো বেআইনি লাভ। বেআইনি লাভ কেন? সে কি বৈধভাবে নিছে? বৈধভাবে নিলে না তাহলে আইনগত লাভ হতো। তাহলে যে নিছে তার হয়েছে বেআইনি লাভ বা অবৈধ লাভ, আর যার হারাইছে তার হয়েছে কি? অবৈধ ক্ষতি। এখন আপনি বলতে পারেন, স্যার আমার মোবাইল নিয়ে গেল, আমার কেন বেআইনি ক্ষতি হবে? আমার তো বৈধ ক্ষতি। ভাই, বৈধ ক্ষতি হলে তো আপনি চুরির মামলা করতে পারতেন না। বৈধ ক্ষতি হলো আদালত আপনার জরিমানা করছে, মোবাইল কোর্ট জরিমানা করছে, ওটা হলো বৈধ ক্ষতি। অবৈধ ক্ষতি হয়েছে বলেই তো আপনি মামলা করতে পারবেন। বৈধ ক্ষতি হলে তো মামলা করার কোনো সুযোগ ছিল না। তাহলে সহজ কথা, যে সম্পত্তির উপর আমার আইনগত অধিকার আছে, আমার কাছ থেকে যদি ওই সম্পত্তি কেউ নিয়ে যায় বেআইনি ভাবে, তাহলে আমার হয়েছে অবৈধ ক্ষতি। আর যে নিয়ে গেছে তার হয়েছে কি? অবৈধ লাভ। এই অবৈধ লাভ আর অবৈধ ক্ষতি, এটা আলাদা কোনো অপরাধ না। এটা কতিপয় অপরাধ হয়েছে কিনা সেটা বোঝার একটা পন্থা। চুরির ক্ষেত্রে, ছিনতাইয়ের ক্ষেত্রে, ডাকাতির ক্ষেত্রে, প্রতারণার ক্ষেত্রে একজনের হয় অবৈধ লাভ, আর একজনের হয় কি? অবৈধ ক্ষতি। এই যে দেখেন, রংফুল গেইন, অবৈধ লাভ। অবৈধ লাভ অর্থ হলো বেআইনি ভাবে এমন সম্পত্তি লাভ করা। দেখছেন কিভাবে লাভ করছেন? বেআইনি ভাবে এমন সম্পত্তি লাভ করা যে সম্পত্তিতে লাভকারী ব্যক্তির কোনো আইনানুগ অধিকার নাই। মানে যে লাভ করছে তার কি নাই? আইনগত কোনো অধিকার নাই। যেমন কয়েকটি ঘড়ি চুরি করলো, উক্ত ঘড়িতে চোর কয়ের কোনো আইনানুগ কি নাই? অধিকার নাই। সুতরাং ক সম্পত্তিটি অবৈধভাবে লাভ করেছে বলে কি হবে? গণ্য হবে। আর যার কাছ থেকে নিয়ে গেল তার কি হয়েছে? অবৈধ ক্ষতি। তো রংফুল লসটা দেখেন, অবৈধ ক্ষতি হলো বেআইনি ভাবে এমন সম্পত্তির ক্ষতি যাতে ক্ষতিগ্রস্ত লোকের আইনানুগ অধিকার আছে। এ বি এর একটি ঘড়ি চুরি করলো, এখানে বি হলো ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং উক্ত ঘড়িতে বি এর আইনানুগ অধিকার ছিল। সুতরাং চুরির ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বি এর অবৈধ ক্ষতি হলো এবং চোরের কি হলো? অবৈধ লাভ হলো। জেনে রাখা ভালো, যদি দেখেন যে অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি কোনো অপরাধ না। কতিপয় অপরাধ হয়েছে কিনা তা নির্ধারণে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন চুরি, ডাকাতি, বিশ্বাসভঙ্গ, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ ইত্যাদি। বুঝতে পারছেন? আর পরের লাইনটা দেখেন, অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি স্থাবর বা অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রেই হতে পারে। আনিস, খালি কথা শুনলে হবে না, দেখি কি বলছেন। আনিস দেন, অবৈধ লাভ অবৈধ ক্ষতি কারে বলে বলেন? না বলতে পারলে উদাহরণ দিবেন যে স্যার অমুক জায়গায় অবৈধ লাভ হয়েছে, অবৈধ ক্ষতি হয়েছে। স্যার অবৈধ ক্ষতি যেমন আমার কাছ থেকে একটা মোবাইল চুরি হয়ে গেছে, হুম সেটা হচ্ছে আমার অবৈধ ক্ষতি। হুম আর যে চুরি করে নিয়ে গেছে নিয়ে গেছে তার কি হয়েছে? তার হচ্ছে অবৈধ লাভ। ধন্যবাদ। এখন শুনেন, এই অবৈধ 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 ক্ষতি অবৈধ লাভ শুধু সম্পত্তি সংক্রান্ত অপরাধের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু যখন আনিসে বস্তায় ভরে এক জায়গা থেকে আর এক জায়গা নিয়ে গেছে, মারছে, কোনো মুক্তিপণ আদায় করে নাই, শুধু মারাই লক্ষ্য, ওই জায়গা কিন্তু কি হয় নাই? অবৈধ লাভ অবৈধ ক্ষতি হয় না। একজনের গুলি করে মেরে ফেলছে,
মানে কোনো টাকা পয়সা কিছু নেয় না, এমনি পূর্ব শত্রুতার জের ধরে গুলি করে মেরে ফেলছে, এই জায়গায় অবৈধ লাভ অবৈধ ক্ষতি আছে? অবৈধ লাভ অবৈধ ক্ষতি হইলে এক পক্ষের সম্পত্তি আরেকজন কি নিবে, এটা স্থাবর হইতে পারে, অস্থাবর হতে পারে। অবৈধ লাভ অবৈধ ক্ষতি কত দাঁড়ায়? ধন্যবাদ। চলে আসেন অসাধুভাবে বা প্রতারণামূলক ভাবে। এখানে অসাধুভাবে বা প্রতারণামূলক ভাবে, সহজ কথা, এই জায়গা বিস্তারিত করব না। যে জায়গায় অবৈধ লাভ অবৈধ ক্ষতি আছে সে জায়গায় প্রতারণা আছে বা অসাধুতা আছে। কিছু কিছু অপরাধের ক্ষেত্রে অসাধুতা থাকে, কিছু কিছু অপরাধের ক্ষেত্রে প্রতারণা থাকে, কিছু কিছু অপরাধের ক্ষেত্রে অসাধুতা প্রতারণা কি দুইটাই থাকে। তো প্রথমে দেখেন ডিসঅনেস্টলি, ধারা কত? 24। দেখেন 24 ধারায় বলা হয়েছে কোন ব্যক্তির বেআইনি লাভ করাতে বা অন্য কোনো ব্যক্তিকে বেআইনি ক্ষতি করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কোনো কিছু করলে ওই কাজটি অসাধুভাবে করেছে বলে গণ্য হবে। অর্থাৎ যেখানে একজনের বেআইনি লাভ হয়েছে আর একজনের বেআইনি ক্ষতি হয়েছে, এই কাজটা করা হয়েছে কিভাবে? অসাধুভাবে। আপনি বেআইনি লাভ আর বেআইনি ক্ষতি আছে বলেই তো ওই জায়গার উদ্দেশ্যটা তো খারাপ, তাহলে সেটা হয়েছে কি অসাধুভাবে। অসাধুভাবে ধারা কত? 24। আর এই জায়গা পড়বো না, সরাসরি চলে আসেন সাধারণত চুরি, তারপরে আপনার ওই দস্যুতা, তারপরে যে আপনার বিশ্বাসভঙ্গ, এগুলার ক্ষেত্রে এই অপরাধগুলো অসাধুভাবে হয়ে থাকে। চলে আসেন প্রতারণামূলক ভাবে, ফ্রডুলেন্টলি। তাহলে অসাধুভাবে সংখ্যা কত? 24, আর প্রতারণামূলক ভাবে 25। কিছু কিছু অপরাধ প্রতারণামূলক ভাবে হয়। প্রতারণা কি? আপনার এই যে কলা, এই কলা বিক্রি করছে যে সব পাইকে গেছে, বাসায় যে খান এর চেয়ে মিষ্টি কলা আর নাই, আইসে যখন খাওয়া শুরু করছেন দেখেন যে ভিতরে বিচি বিচি কাঁচা কাঁচা, এই জায়গায় কি করছে? প্রতারণা করছে। গুলিস্তান থেকে মোবাইল কিনে আনছেন, চালু টালু করে দিছে, বাসায় এসে খুলছেন দেখেন যে আটা ভরা, ওর ভিতরে আর কিছু নাই, এটা কি করছে? প্রতারণা। বুঝতে পারছেন? তাহলে কিছু কিছু অপরাধ অসাধুভাবে হয় আর কিছু কিছু অপরাধ হয় কি প্রতারণামূলক ভাবে। তো এই জাস্ট মনে রাখেন যে প্রতারণামূলক ভাবে দণ্ডবিধির 25 ধারায় প্রতারণামূলক ভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে, কোনো কিছু প্রতারণামূলক ভাবে করা হয়েছে যদি কাজটি প্রতারিত করার অভিপ্রায় করে অন্যথায় না করলে, যেরকম 264 থেকে 266, 415, 421, 424 ইত্যাদি। তাহলে আমরা কি কি শিখলাম দেখেন? জজ 19, কোর্ট অফ জাস্টিস 30, সরকারি কর্মকর্তা 21, অবৈধ লাভ অবৈধ ক্ষতি 23, অসাধুভাবে 24, প্রতারণামূলক ভাবে 25। বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য পেনাল কোড 1860 অনুসারে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কিছু করলে কাজটি ক্ষতি সাধনের উদ্দেশ্যে করছে, তাহলে কার্যটি ড্যাশ করেছে বললে হবে, গণ্য হবে কিভাবে? অসাধুভাবে। এখানে যারা আইন পড়েন নাই তাদের কাছে সবগুলো যুক্তি, অন্যায় ভাবেও হয়, বেআইনি ভাবেও হয়, অসাধু ভাবেও হয়, আবার কি অবৈধ ভাবেও হয়। এখন তাহলে বলেন স্যার অসাধুভাবে কেন হলো? কারণ 24 ধারায় এটা অসাধুভাবে হবে তাই বলা আছে, অসাধুতা। কাউন্টারফেট বা নকল কত ধারা? 28। কোন কিছুর নকল 28 ধারায় বলছে যে হুবহু হওয়ার দরকার নাই, 100% যে নকল করতে হবে এমন কোনো কথা নাই, বাটার জায়গা আটা হয়ে গেছে। বুঝছেন? বাজারে পটেটো ক্র্যাকারসের চিপস দেখবেন যে ওই ওরকম প্যাকেটে মিল আছে, ভিতরে স্বাদের মিল নাই। তাহলে নকল হইতে হলে 100% নকল হওয়ার প্রয়োজন নাই, আর নকল শুধু ওই ওই বস্তুর সাদৃশ্য করলেই হবে। কত ধারা আছে? 28 ধারা। জেনে রাখা ভালো। দেখেন নকলের ক্ষেত্রে অনুকরণ নকল অবিকল হওয়া বাধ্যতামূলক না। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নকলের ক্ষেত্রে কি হুবহু নকল হতে হবে? না। ডকুমেন্ট আসেন 29, তাহলে নকল কত? 28। চলে আসি ডকুমেন্ট 29। ডকুমেন্ট হলো আমরা সাক্ষ্য আইনে যে সংজ্ঞা পড়ছি হুবহু তাই, কোন পদার্থের উপর অক্ষর সংখ্যা চিহ্নর মাধ্যমে কোনো কিছু লিখছেন, কিসের উদ্দেশ্যে? ভবিষ্যতে ব্যবহারের উদ্দেশ্যে, এটারে কি বলে? ডকুমেন্ট। ডকুমেন্ট বা দলিল। সাক্ষ্য আইনের কত ধারায়? 3 ধারায়। কি কি? অক্ষর সংখ্যা চিহ্ন, এগুলো আলাদা আলাদা হইতে পারে, সবগুলোর কম্বিনেশনও হতে পারে। ক্যারিকেচার দলিল, ক্যারিকেচার কি? ব্যঙ্গচিত্র। ট্রাকের পিছনে লেখা থাকে 100 হাত দূরে থাকুন, আর ওই যে আপনার ওই তেলের ট্যাঙ্কিতে লেখা থাকে জন্ম থেকে জ্বলছি, এগুলাও কি? দলিল। বুঝতে পারছেন?
যদি কেউ ভালোবাসে তার প্রেমিকার নাম বুকে লেখছে, এটাও কি বলে দলিল। পদার্থের উপরই তো লেখছে ব্যবহারের উদ্দেশ্যে, পিএইচডি হাইসে মরে যাচ্ছে, আসলে এই কথাও লেখা। আচ্ছা, তাহলে কাউন্টার ফেট আছে কত? 28। আর দলিল কত? 29। চলে আসেন অফেন্স বা অপরাধ। অফেন্স বা অপরাধ, এখানে দেখেন অপরাধ বলতে কার্যও বুঝাইছে, কার্যবিরতিও বুঝাইছে। যদি বলেন স্যার কার্য কি, আপনি একজনের ঘুষিতে নাক ফাটাই ফেলছেন, এটা হলো কার্য। কার্যবিরতি, ডাক্তারের কাছে রোগী আসছে, ডাক্তার দেখেন, এটা হলো কার্য বিরতি। তাহলে অপরাধ বলতে কার্যও বুঝায়, কার্যবিরতিও বুঝায়। আর বিশেষ আইন, স্থানীয় আইন, এই সকল আইনে যা যা বুঝাইছে সবই কি অপরাধ। তো অপরাধে আর বিস্তারিত যাব না, জাস্ট মনে রাখেন অপরাধের সংজ্ঞা কত? 40। অপরাধের সংজ্ঞা 40। এছাড়া ফৌজদারি কার্যবিধিতে অপরাধের সংজ্ঞা দিয়েছে। চলে আসেন গুড ফেইথ, সরল বিশ্বাস। যদি কোনো কাজে আপনার ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন থাকে, মানে যথাবিহিত যত্ন এবং কি সতর্কতা, এই দুইটা থাকলে ধরে নেওয়া হবে আপনার সরল বিশ্বাস আছে। আর যে কাজে আপনার ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন নাই, সেই জায়গায় সরল বিশ্বাসও নাই। এই যে দেখেন, দণ্ডবিধির 52 ধারায় সরল বিশ্বাসের সংজ্ঞায় বলা হয়েছে কোনো কিছুই সৎ বিশ্বাসে করা হয়েছে বা বিশ্বাস করা হয়েছে বলে বিবেচিত হবে না যা যথার্থ গোল দিবেন সতর্কতা বা মনোযোগ ব্যতি রেখে করা হয়েছে। কি কি ছাড়া? সতর্কতার মনোযোগ ব্যতি রেখে। ইংরেজিটা দেখেন, নাথিং ইজ সেড টু বি ডান অর বিলিভড ইন গুড ফেইথ হুইচ ইজ ডান অর বিলিভড উইদাউট গোল দিবেন ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন। তাহলে সরল বিশ্বাসের দুইটা উপাদান কি কি? ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন, সতর্কতা এবং কি মনোযোগ, সতর্কতা এবং মনোযোগ। কত ধারা? 52। তামাদি আইনে লেখেন, তামাদি আইন আছে 2-7, তামাদি আইনে আছে 2-7। তামাদি আইনে কত? 2-7। বিগত বছর প্রশ্ন দেখেন, দ্য পেনাল কোড 1860 অনুসারে কোন কাজ সৎবিশ্বাসে কৃত বলে গণ্য হবে যদি কাজটি যথাযথ ট্যাক্স সহকারে সম্পাদিত হয়। কি কি হয়? সতর্কতা ও মনোযোগ, ভিভিআই। যদি আপনি আইন না জানেন তাহলে চারটাই কিন্তু যৌক্তিক হয়, তৎপরতা, সতর্কতা, সরলতা, মনোযোগ, মনোযোগ ও সততা। কিন্তু অ্যাকচুয়ালি হবে কি সতর্কতা ও মনোযোগ। 2 নম্বরে এই ধরনের আসতে পারে, দ্য পেনাল কোড 1860 এর কোন ধারা? গুড ফেইথ, নাথিং ইজ সেড টু বি ডান অর বিলিভড ইন গুড ফেইথ হুইচ ইজ ডান অর বিলিভড উইদাউট ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন। কত? এবার আমি আপনাদের একটা পেজ দিছি, ওই পেজ হাতে নেন। বিচারকের সঙ্গে আমরা পড়ছি নাকি? বিচারিক আদালত 20 পড়ছি, সরকারি কর্মকর্তা 21, মোট আছে 12, বলবৎ আছে কত? 11, অসাধুভাবে 24 পড়ছি, ফ্রডুলেন্টলি 25 কি পড়ছি, নকল করা 28 পড়ছি, দলিল কি 29 পড়ছি, অপরাধ 40 পড়ছি। অপরাধটা দেখেন, দণ্ডবিধি বা বিশেষ আইনে শাস্তিযোগ্য করা হয়েছে এমন কার্য। ক্ষতিতে আসেন, ক্ষতি এটা ওখানে পড়ি নাই, ক্ষতি বা ইনজুরি, কোন ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি। পরীক্ষার প্রশ্ন আসবে যে ক্ষতি বলতে কিসের কিসের বোঝানো হয়েছে? দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি। চলে আসেন জীবন বা লাইফ। ভিন্নতর কিছু না বুঝলে জীবন বলতে কার জীবন বোঝাবে? মানুষের জীবন। দণ্ডবিধিতে কোথাও যদি জীবন শব্দটা থাকে, এই জীবন দ্বারা কি বোঝাবে? মানুষের জীবন। কত ধারা? 45। বছর মাস কত? 49। ব্রিটিশ ক্যালেন্ডার অনুসারে গণনা করা হবে। ব্রিটিশ ক্যালেন্ডার কি ক্যালেন্ডার? ব্রিটিশ ক্যালেন্ডার। বছর মাস ব্রিটিশ ক্যালেন্ডার। আর যদি আপনার তাবাদি আইন হতো তাহলে কি ক্যালেন্ডার? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। কত ধারা? 30 ধারা। হলফ বা শপথ কত? 51। সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী অথবা কি বিচারিক, সরকারি কর্মচারী বা বিচারালয়ের সামনে ঘোষিত বক্তব্য। সবশেষে কি সরল বিশ্বাস। তো এখান থেকে একটা প্রশ্ন পাবেন, এই জেনারেল মানে এক্সপ্লানেশন থেকে একটা এসে থাকে। এই যতগুলা পড়লাম এর বাইরে দরকার নাই, আল্লাহর রহমতে পেরে যাবেন। সেলফ প্র্যাকটিসে অনেক প্রশ্ন আছে, কষ্ট করে পড়ে ফেলবেন। আসেন আমরা ফৌজদারি অপরাধের উপাদানে চলে আসি, এলিমেন্টস অফ ক্রিমিনাল অফেন্সেস। যারা শুধু পরীক্ষা দেওয়ার জন্য আসছেন তাদের জ্ঞাতার্থে বলি, পরীক্ষা 4টের সময় হবে, সেই সময় আসেন।
আর না হলে এতক্ষণ আপনাদের কষ্ট করে বসে থাকতে হবে। আর ঈদের পরের দিন সকালবেলা 9টায় ক্লাস আছে, যেহেতু আমি কাজে যাব দুপুরের পরে, তো সকালবেলা পড়া হবে। পরীক্ষা হচ্ছে না কিন্তু সকালবেলা। ঈদের পরের দিন তো এমনি শিডিউলে পরীক্ষা নাই, তার পরের দিন আছে, ঈদের পরের দিন সকাল 9টায় ক্লাস আছে। দেখেন, আর কালকেও যদি চান সকালে চলে এসেন, পড়াবানি, সমস্যা নাই। আচ্ছা দেখেন, আচ্ছা, ফৌজদারি অপরাধের উপাদান। দেখেন, এই কোন কাজকে যদি আপনি অপরাধ বলতে চান তাহলে দুইটা উপাদান অবশ্যই থাকতে হবে। এক নম্বরে দেখেন অপরাধী মন, মেন্স রিয়া। আর একটা হলো দোষাবহ কার্য বা অপরাধজনক কার্য, অ্যাক্টাস রিয়াস। ধরেন আপনার ধাক্কা লেগে একজন পড়ে গেছে, এখন পড়ে গিয়ে তার হাত ভেঙে গেছে, এখন সে তো আপনার বিরুদ্ধে মামলা করছে যে ইচ্ছা করে আপনার ধাক্কা দিয়ে তারে ফেলাই দিয়েছেন। কারণ আপনি যদি দেখাইতে পারেন যে ওনার ধাক্কা দেওয়াটা অপরাধ হয়েছে, কিন্তু আমি ধাক্কা তো ইন্টেনশনালি দেই না, মানে ওই জায়গায় একটা সিরিয়াস আছে কিন্তু মেন সিরিয়া নাই, তাইলে এটা অপরাধ হবে না। বুঝছেন? আবার আমি মনে মনে ভাবলাম যে অমুক রে পাইলেই থাপড়াবো, কিন্তু থাপড়াইতে আর পারি নাই, তাহলে এই জায়গায় আমার অপরাধী মন আছে কিন্তু একটা সিরিয়াস আর পারি নাই। তাহলে কোনো কাজ রে যদি আপনি অপরাধ হিসেবে গণ্য করতে চান, দুইটা অপরাধ একসাথেই থাকা লাগবে, যে কোনো একটা থাকলে কি হবে না। বুঝেছেন? তবে একটু শুনে রাখেন, যদি খারাপ চিন্তা ভাবনা দুই বা ততোধিক ব্যক্তি মিলে করেন তাইলে আবার অপরাধ। ধরেন আমরা এই জায়গায় যারা আছি, সবাই মিলে পরিকল্পনা করলাম বাংলাদেশ বার কাউন্সিল ভাঙচুর করব। ভাঙচুর করি বা না করি, এই যে যে আমরা চিন্তা করলাম, যে আমরা যে একসাথে পরিকল্পনা করলাম, এটা একটা কি অপরাধ। এখন যদি বলেন স্যার এই জায়গা কি তাইলে একটা সিরিয়াস নাই? আছে, এই জায়গায়ও একটা সিরিয়াস আছে। দুই বা ততোধিক ব্যক্তি মিলে পরিকল্পনা করা, এটা তো পরিকল্পনা, হয়েছে মেনসরিয়া। আর পরিকল্পনা করতেছে কিসের? খারাপ একটা অপরাধের। এই খারাপ অপরাধের পরিকল্পনা করাই তো আপনার একটা রিয়াস। বুঝতে পারছেন? তাহলে একা একা করলে কি নাই? অপরাধ নাই। আর দুইজনে মিলে করলে, মানে একা একা যতই খারাপ চিন্তা ভাবনা করি না কেন কোনো শাস্তি নাই, কিন্তু দুইজনে মিলে করলে শাস্তি আছে। বুঝতে পারছেন? তাহলে ফৌজদারি অপরাধের কয়টা উপাদান, কয়টা, কি কি? অপরাধী মন, মেন সিরিয়া, আর দোষাবহ অথবা একটা সিরিয়াস। আর দরকার নাই এই জায়গা। বিগত বছর প্রশ্ন দেখেন, বিগত বছর প্রশ্ন একটা আসছে 16 বিজিএস পরীক্ষায়। আহ কয়ের কাছে পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও সে একজন ক্ষুধার্ত ভিক্ষুককে কোনো খাবার না দেওয়ায় ভিক্ষুকটি না খেতে পেয়ে মারা গেল, ক নিম্নের কোন অপরাধটি করেছে? এ জায়গায় অ্যাকচুয়ালি ক কোনো অপরাধ করে না, কারণ ভিক্ষুককে খাবার দিতে কি সে বাধ্য? ভিক্ষুককে খাবার দিতে সে বাধ্য না। আমাদের প্রচলিত আইনে কোথাও বলে না যে ভিক্ষুককে তুমি খাবার দাও। এটা ধর্মীয়গত দিক থেকে তার বিরুদ্ধে আল্লাহ পদক্ষেপ নিবে, কিন্তু রাষ্ট্রীয় দিক থেকে পদক্ষেপ নাই। 2 নম্বর দেখেন, নিম্নলিখিত অভিব্যক্তিগুলোর মধ্যে কোনটি দণ্ডবিধিতে উল্লেখ আছে এবং তা মেন্স রিয়াকে নির্দেশ করে? কোনটা? গিলটি মাইন্ড। গিলটি মাইন্ডের ল্যাটিন টার্ম কি? মেন্স রিয়া। চলে আসি পরার্থ দায়। কি দায় বলেন? পরার্থ দায়। এই পরার্থ দায় মানে হলো পরের দায়, কাজ করছে একজন কিন্তু দায় বর্তাচ্ছে আমার উপর, এটা হলো কি পরার্থ দায়। আপনারা কি এলএলবি তে ল অফ টর্ট পড়ছেন? বর্তমানে এলএলবি তে কি আছে কিনা আমি জানি না, যাই হোক ল অফ টর্টে পরার্থ দায় আছে। এখন পরার্থ দায় হলো কি রকম? সাধারণত দণ্ডবিধিতে আমার অপরাধের দায় আমার উপরই বর্তাবে, আমার অপরাধের দায় আমার ভাই বা আমার পিতামাতার উপর কি বর্তাবে না, যে অপরাধ করবে দায় তার। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে, কি মুখ ধুইছেন? আখিনুরের তো ঘুমের জ্বালায় পড়ে যাচ্ছে দেখ। আপনার নাম হওয়া উচিত ছিল আখি ঘুম। দেখেন, আচ্ছা দেখেন, পরার্থ দায় হচ্ছে যে দুইজনে মিলে পরিকল্পনা করছে। পিতা বলছে বা পিতা বলল পুত্ররে যা অমুকরে যায় হত্যা করে আয়, অমুকরে গিয়ে হত্যা করে আয়। এখন অমুক পুত্রকে হত্যা করছে, পিতা বাসায় আছে, কিন্তু পুত্র হলো এক্ষেত্রে অপরাধী, পিতা হলো কি প্ররোচনাকারী, তখন পুত্রের হত্যার দায় পিতার উপরও
বর্তাবে, কিন্তু দুইজনে মিলে পরিকল্পনা যদি না করতো, শুধু পুত্রই যদি যায় হত্যা করতো, তাহলে পিতার উপরে কি বর্তা না। তো আমাদের দণ্ডবিধিতে এরকম কতগুলো বিধিবিধান আছে। এই যে দেখেন, 34-এ আছে অভিন্ন অভিপ্রায়, 149-এ আছে অভিন্ন সাধারণ উদ্দেশ্য বা অভিন্ন উদ্দেশ্য, 109-এ আছে অপরাধের সহায়তা, 120 খতে আছে অপরাধমূলক ষড়যন্ত্র, আর বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের ষড়যন্ত্র, এগুলা মোটামুটি আছে খুন সহ ডাকাতি। এগুলা এই জায়গায় আলাদা করে আলোচনা করব না, সরাসরি যখন ওই অধ্যায়ে যাব তখন ওই জায়গায় গিয়ে আলোচনা করব। আসেন, তো চলে আসি আমরা অভিন্ন অভিপ্রায় বা যৌথ দায়। এখানে অভিন্ন অভিপ্রায় বা যৌথ দায়, দেখেন প্রথমে আসে 34 ধারা, অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশন। ভাই কমন ইন্টেনশনটা কি? সরাসরি ভালোভাবে শুনেন, দুই বা ততোধিক ব্যক্তি। মানুষ কয়জন? সর্বনিম্ন দুইজন, আর সর্বোচ্চ বলা নাই, অসংখ্য। দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো অপরাধ সংগঠন করে, তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে। যদিও ওই অপরাধের সকলে এক জায়গা উপস্থিত নাই, সকলে অংশগ্রহণ করছে কিন্তু সকলে এক জায়গায় কি উপস্থিত নাই। আবার বলি শুনেন, দুই বা ততোধিক ব্যক্তি আছে, পূর্ব পরিকল্পনা আছে, সেই অনুসারে অপরাধ কি সংগঠিত হয়েছে, ওই অপরাধে সবাই সমানভাবে অংশগ্রহণ করেছে। কি করেছে? অংশগ্রহণ করেছে, কিন্তু সবাই এক জায়গায় উপস্থিত নাও থাকতে পারে। বুঝেন কিনা? আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে 5 জন ব্যক্তি পরিকল্পনা করলো যে তারা ব্যাংকে চুরি করবে, এবং পরিকল্পনা মাফিক তারা ব্যাংকে চুরি করতেও গেছে। 2 জন শীত কেটে ভিতরে ঢুকছে, 2 জন পাহারা দিচ্ছে, আর একজন একটু দূরে আছে যে লোকজন বা পুলিশ টুলিশ আছে কিনা। তাহলে তারা পূর্ব পরিকল্পনা করছে। অপরাধ কারেন্ট কি আছে নাকি? আছে তো, চার্জ হচ্ছে, তারা চার্জ হচ্ছে না, তারা পূর্ব পরিকল্পনা করছে এবং কি অপরাধ পূর্ব পরিকল্পনা করছে, অপরাধটাও সংগঠিত কি হয়েছে। সবাই অংশগ্রহণ করছে, সবাই অংশগ্রহণ করছে যার যার মতো করে। 2 জন ভিতরে ঢুকছে, 2 জন বাইরে আছে, একজন পাহারা দিচ্ছে। সবাই ওই অপরাধটা করতে অংশগ্রহণ করছে, কিন্তু সবাই কি এক জায়গায় উপস্থিত আছে না? এক জায়গায় উপস্থিত। তাহলে এখানে এই সবাই সমানভাবে দায়ী হবে। যারা 2 জন ভিতরে ঢুকছে তারাও যেভাবে দায়ী এই অপরাধটা করতে, যারা বাইরে আছে তারাও সমানভাবে দায়ী। এটাই হলো 34। 34 আলাদা কোনো অপরাধ না, 34 হলো বিভিন্ন অপরাধীদের যৌথভাবে দায়ী করার জন্য একটা ধারা। যখন 2-এর অধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে অপরাধ করে, তাই তখন তাদের সবাইরে একসাথে একটা মামলা বিচার করার জন্য আসবে কত? 34। বুঝতে পারছেন? তাহলে 34-এর ক্ষেত্রে 2 বা ততোধিক অপরাধ ব্যক্তি থাকবে, পরিকল্পনা থাকবে, অপরাধটা অবশ্যই কি সংগঠিত হতে হবে। সবাই এক জায়গায় থাকবে না, কিন্তু সবাই অপরাধটা করতে কি অংশগ্রহণ করবে। আচ্ছা, এই যে দেখেন, আমরা একটু পড়ি। এই যে 34 ধারায় বলা হয়েছে, যে দেখেন 34 ধারায় বলা হয়েছে, গোল দিবেন যখন 2 বা ততোধিক ব্যক্তি তাদের অভিন্ন অভিপ্রায় বাস্তবায়ন করার জন্য, গোল দিবেন কোন অপরাধমূলক কাজ করে। অভিন্ন অভিপ্রায় বাস্তবায়ন করার জন্য কোনো কি করে? অপরাধমূলক কাজ করে, তখন তাদের প্রত্যেকে উক্ত অপরাধমূলক কাজের জন্য এমন ভাবে দায়ী হবে যেন কাজটি সে নিজে একা করেছিল। তো এখানে একটা বিষয় দেখেন, যে অভিন্ন অভিপ্রায় অর্থ দেখেন, আহ এখানে শর্ত সমূহের মধ্যে, আচ্ছা অভিন্ন অভিপ্রায় অর্থটা একটু পড়ি। 2 বা ততোধিক ব্যক্তি এক অভিপ্রায়ে অপরাধ করলে তাদের অপরাধ করার অভিন্ন অভিপ্রায় ছিল বলে মনে করতে হবে। অভিন্ন অভিপ্রায় অর্থ হলো আন্ডারলাইন করেন, পূর্ব পরিকল্পনা, মনের পূর্ব সমাবেশ, ব্লা ব্লা ব্লা, এগুলা। শর্ত সমূহতে আসেন, শর্ত সমূহ। 1 নম্বর শর্ত দেখেন, সর্বনিম্ন 2 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে, তারা যে কোনো একটি অপরাধজনক কার্য কি করবে, আর অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে তারা এমন অপরাধজনক কার্য করেছে, অপরাধটির কার্য সংগঠনে আন্ডারলাইন করে তাদের সকলের অংশগ্রহণ থাকবে, সকলে পার্টিসিপেট করবে, অর্থাৎ দলগতভাবে অপরাধ সংগঠনে প্রকৃত অংশগ্রহণ করা,
এটা যথেষ্ট যদি সে কোথাও নিকট দাঁড়িয়েও থাকে। সবার এক জায়গায় উপস্থিত থাকতে হবে না, সবাই অংশগ্রহণ করবে কিন্তু সবাই এক জায়গায় উপস্থিত থাকতেও পারে নাও। তো এখানে অনেক উদাহরণ আছে, এগুলা পড়তে যাব না, জাস্ট এখানে চলে আসেন, জেনে রাখা ভালো যে দণ্ডবিধি 34 ধারার মূল কথা হলো অভিন্ন অভিপ্রায় নিয়ে সংগঠিত কোনো অপরাধের কার্যের জন্য কতিপয় ব্যক্তিকে গোল দিবেন, যৌথভাবে বিচার করা, যৌথভাবে দায়ী করা। পাইছেন? তারপর দেখেন 34 ধারা গোল দিবেন সাক্ষ্য আইনের একটা নীতিমাত্র, সাক্ষ্য আইনের একটা কি নীতিমাত্র, এটা গোল দিবেন। এটা স্বতন্ত্র বা মৌলিক অপরাধ সৃষ্টি করেনি, সাবস্টেন্টিভ অফেন্স না। এখন যদি বলেন স্যার স্বতন্ত্র অপরাধ কি, যে ধারার জন্য মামলা করা যায়, যে ধারায় সরাসরি মামলা করা যায় সেটা হলো স্বতন্ত্র অপরাধ। কোনো অপরাধ করে নাই, শুধু 34 ধারায় মামলা করা যায় না। তো 34 কোনো সাবস্টেন্টিভ অফেন্স না। 34 যদি আপনি আনতে চান আগে অন্য একটা অপরাধ কি থাকতে হবে, ওই অপরাধের সবাইরে দায়ী করার জন্য হলো কত 34। বুঝেন কিনা? ওই অপরাধের সবাইরে দায়ী করার জন্য 34। তাহলে যদি আপনাকে বলে 34 কি স্বতন্ত্র অপরাধ না, কয়জন দায়ী করা যায়? 2 বা পূর্ব পরিকল্পনা থাকবে থাকবে। অপরাধ সংগঠিত হবে, অবশ্যই সংগঠিত হবে। এখন এখানে দেখেন সিমিলার ইন্টেনশন এবং অভিন্ন অভিপ্রায়, একই অভিপ্রায় ধারা কত? সিমিলার ইন্টেনশনের উপরে লেখেন একটু 35, সিমিলার ইন্টেনশন লেখেন 35, আর অভিন্ন অভিপ্রায়ের উপর লেখেন 34। দেখেন বিরতির আগে পড়ছিলাম 2 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো অপরাধ সংগঠিত করে তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে, 34 কমন ইন্টেনশন। আর এখানে আছে সিমিলার ইন্টেনশন, এখানে হবে হলো 35। তো সিমিলার ইন্টেনশন আসলে কি? সিমিলার ইন্টেনশন হলো ওই 2 বা ততোধিক ব্যক্তি অপরাধ করছে, বাট তারা যার যার মতো করে গেছে, যার পরে ওখানে গিয়ে ধরা পড়ছে। ধরেন 5 জনে মিলে নিজেদের মধ্যে পরিকল্পনা করে গেছে যে আমরা ব্যাংক চুরি করব, এবং তারা যায় চুরি করছে। তাদের সবাইকে দায়ী করার জন্য 379 সাথে আসবে 34। আর 5 জন ব্যক্তি ব্যাংক চুরি করতে গেছে কিন্তু তারা তাদের মতো করে, তাদের নিজেদের মধ্যে কোনো যোগাযোগ নাই, কিন্তু ব্যাংক চুরি করছে বা চুরি করতে গিয়ে ধরা পড়ছে। তাহলে তাদের সবাইরে একসাথে বিচার করা যাবে, তখন আসবে 35। বুঝছেন? এই যে এখানে দেখেন যে একই অভিপ্রায় এবং অভিন্ন অভিপ্রায়ের মধ্যে পার্থক্য আছে। অভিন্ন অভিপ্রায় হতে হলে কোনো নির্দিষ্ট কার্য করতে পূর্ব পরিকল্পনা থাকতে হবে, কিন্তু একই অভিপ্রায়ের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা প্রয়োজনীয় না। যেমন 4 জন ব্যক্তি চুরি করার অভিপ্রায় থাকতে পারে, কিন্তু চুরির বিষয়ে তাদের মধ্যে কোনো পূর্ব আলোচনা হয়নি, তারা একই দিনে একই স্থানে চুরি করতে গেল, এবং এই ক্ষেত্রে তাদের যে চুরি করার অভিন্ন অভিপ্রায় আছে তা বলা যাবে না, বরং তাদের অভিপ্রায় একই। মানে তারা নিজেদের মধ্যে কিন্তু পরিকল্পনা করেনি, এটা যার যার তার তার। যদি এই 4 জন ব্যক্তি তাদের এই একই অভিপ্রায় বা চুরির বিষয়টি নিয়ে পূর্ব পরিকল্পনা করত, তাহলে তাদের মধ্যে চুরি করার অভিন্ন অভিপ্রায় সৃষ্টি হতো। তাহলে যদি আপনাকে বলে কমন ইন্টেনশন 34, সিমিলার ইন্টেনশন 35। এখন 34-এর সাথে 149-এ কমন অবজেক্টের আসলে পার্থক্য কি? 149-এ বলছে 5 বা ততোধিক সদস্য বেআইনি সমাবেশের সদস্য হয়ে, 5 বা ততোধিক ব্যক্তি, 5 বা ততোধিক ব্যক্তি কিসের সদস্য হয়ে? বেআইনি সমাবেশের সদস্য হয়ে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে যদি কোনো অপরাধ করে তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে। তো তার আগে আমার জানা দরকার বেআইনি সমাবেশ কি। 5 জন ব্যক্তি একত্রিত হয়েছে, আমরা এই জায়গা 5-এর বেশি ব্যক্তি আছে, এটা হলো সমাবেশ, আইনগত সমাবেশ। আমাদের এটাও একটা সমাবেশ। বাট এই 5 বা 5-এর অধিক ব্যক্তি যখন আমরা কোনো অপরাধ করব, কোনো অন্যায় কোনো কাজ করব, তখন এটা হয়ে যাবে বেআইনি সমাবেশ। ধরেন আমরা গিয়ে রাস্তায় ভাঙচুর করছি, কি হয়ে গেছে? বেআইনি সমাবেশ। এখন বেআইনি সমাবেশের কোনো একজন সদস্য যদি কোনো অপরাধ করে তাহলে সবাই সমানভাবে দায়ী হবে। ধরেন ভাঙচুর করতে গিয়ে একজন হলো বদরাগী, ও আর একজনের ঘাড় ভেঙে ফেলছে ঘুষি দিয়া। এখন ওই জায়গায় মোট 50 জন ছিল, ভাঙছে কয়জন?
একজন, কিন্তু বাকি 49 জন ও যেরকম দায়ী হবে ওরা সবাই সমানভাবে কি দায়ী হবে, কারণ তারা সবাই ছিল বেআইনি সমাবেশের সদস্য। তো তাহলে পার্থক্য কি? তাহলে 34 আর 149-এর পার্থক্য কি? 34 হলো 2 বা ততোধিক, আর 149-এ 5 বা ততোধিক। 34-এর ক্ষেত্রে অবশ্যই প্রি প্ল্যান থাকবে, মানে পূর্ব পরিকল্পনা থাকবে, কিন্তু 149-এ প্রি প্ল্যান থাকে না। বুঝতে পারছেন? 34-এর ক্ষেত্রে সবাই সমানভাবে অংশগ্রহণ করে, মানে সবাই এক জায়গায় না থাক, কিন্তু সবাই ওই কাজটা করতে সমানভাবে কি করছে, অংশগ্রহণ করছে। কিন্তু 149-এর ক্ষেত্রে সবাই এক জায়গায় উপস্থিত থাকে, সমানভাবে অংশগ্রহণ করতেও পারে, নাও পারে। ধরেন ব্যাপারটা অনেকটা এরকম যে বাংলাদেশ বার কাউন্সিল ভাঙচুর করতেছে, আপনারা গিয়ে ওই রেজাল্টের দাবিতে কোনো পরিকল্পনা নাই এবং হঠাৎ করে আপনারা জায়গা শান্তিপূর্ণ আন্দোলনে গেছেন, এখন আপনাদের সাথে বার কাউন্সিলের একজন কর্মকর্তা এসে হঠাৎ বাজে ব্যবহার করছে, এই তোমরা এই জায়গা দাঁড়াইছো, জায়গা থেকে যাও। এই কথা যখন বলছে, আপনারা যারা সমাবেশে ছিলেন, লফুল সমাবেশ, সবাই যে বার কাউন্সিল ভাঙচুর করা শুরু করছেন। এতক্ষণ ছিল লফুল অ্যাসেম্বলি, যখনই ভাঙচুর করলেন কি হয়ে গেল? আনলফুল অ্যাসেম্বলি। এখন ওই ভাঙচুরের ক্ষেত্রে দেখা গেল 10 জন ভাঙচুর করছে আর বাকি 50 জন ওদের সাথে আছে। বাকি 50 জন ভাঙচুর না করলেও তাদের সাধারণ উদ্দেশ্য আর এদের উদ্দেশ্য কিন্তু কি একই। তাহলে 10 জন ভাঙচুর করলো, বাকি 50 জন তো ভাঙচুরে অংশগ্রহণ করে নাই, কিন্তু এক জায়গা কি আছে, উপস্থিত আছে। তাইলে সবাই সমানভাবে কি হবে, দায়ী হবে। এখন প্রশ্ন হলো স্যার, সবাই যে সমানভাবে দায়ী হবে এই কথা আবার বলছে 149-এ। এখন প্রশ্ন হলো স্যার, তারা তো ভাঙচুর করতেছে বার কাউন্সিল, আমি মৎস্য ভবন বা ওই বার কাউন্সিলের অপোজিট একটা ফিলিং স্টেশন আছে, ওই জায়গায় দাঁড়াই আমি দেখতেছি, আমার কি অপরাধ হবে কিনা? ভাই, যদি আপনি ওদের সাধারণ উদ্দেশ্যের সাথে একমত থাকেন, মানে ওদের সাথে সাথে থাকেন, তাহলে কি আপনারও শাস্তি হবে। কিন্তু ওদের সাধারণ উদ্দেশ্যের সাথে আপনি একমত না, আপনি দূরে দাঁড়ায় দেখতেছেন, তাহলে আপনি এ জায়গায় দায়ী হবেন না। এরকম হয় না যে শালা যে ভাঙচুর করতেছে তো করুক, আমি ওর সাথে আছি। আপনি ভাঙচুর করেন নাই কিন্তু ওদের সাথে আছেন, তাহলে হলো কত? 149। বুঝছেন? কিন্তু দূর থেকে দেখলে, দূর থেকে দেখলে তো কিছু না, দূর থেকে দেখলে কিছু না। বুঝতে পারছেন? এখন কোন মামলায় 34 আর 149 দুটো একসাথেও আসতে পারে। দেখেন আমি এইভাবে বলি, 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, শেখ হাসিনার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী, এনাদের বিরুদ্ধে সর্বপ্রথম যে মামলাটা হয়, সিআর মামলা, সিআর ফরম্যাটে দায়ের করছিল, পরে 156(3) অনুসারে থানারে বলছে তোমরা এজাহার হিসেবে রেকর্ড করো। সেই মামলাটার ধারা ছিল 34, মানে 302, 34 আর 149। মানে কোন মামলায় 34ও থাকতে পারে, আবার কি 149ও থাকতে পারে। কিভাবে শুনেন, ধরেন ওনার মামলাটা এইভাবে সাজাইছে, যারা দায়ের করছে তাদের কথা বলি, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা মাথার যারা আছে স্বরাষ্ট্রমন্ত্রী, এরা হলো প্রি প্ল্যান করছে। এরা কি প্রি প্ল্যান করছে, তাই এরা প্রি প্ল্যান করে খুন করছে, এনাদের সবাইকে দায়ী করার জন্য 302 এর সাথে কত, 34। আচ্ছা, এনরা যখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা এনরা যখন কোনো অপরাধ করছে, তখন এনাদের সাথে ছাত্রলীগ বা অন্যান্য সদস্যরাও কি যোগদান করছে, তারা তো এনাদের প্রি প্ল্যান সম্পর্কে জানা নাই। তাহলে তারা যে এই যে ভাঙচুর বা হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের সকলকে দায়ী করার জন্য আনছে কত, 149। বুঝতে পারছেন? তাহলে বিষয়টা হলো এরকম, আমি যদি বার কাউন্সিল দিয়ে বোঝাই, যে বার কাউন্সিলের 10 জন লোক আগে পরিকল্পনা করে গেছে আজকে ওকে ভাঙবো, ওরা ভাঙচুর করছে, ওই 10 জনকে দায়ী করার জন্য ভাঙচুরের ধারার সাথে 34। আর যে কয়জন আপনাদের মতো সংক্ষুব্ধ ছিল, যে মিলনের মতো, যে কয়বার পরীক্ষা দেবো, এই জ্বালা তো আর সহ্য হয় না, গায়ে দুটে আমিও দিয়ে যাই, এরকম কয়েকজন আবেগে ওকে সাথে, কিন্তু ওদের পূর্ব পরিকল্পনা কিন্তু জানে না, তো তাদের সবাই দায়ী করার জন্য কত, 149। তাহলে একই মামলায় 34ও আসতে পারে, 149ও আসতে পারে। আর 34, 149 খুবই গুরুত্বপূর্ণ, লিখিততেও পার্থক্য এসে যেতে পারে। 34 আর 149-এর ভিতর বেসিক যে পার্থক্য, এই জায়গা 2 জন, এই জায়গা 5 জন। এখন আমাদের সময় কম, বাট আপনাদের বুঝাইতেও হবে। অনেকে আমাদের মনে করেন কি, জায়গা বুঝতে বুঝতে বুড়া হয়ে গেছেন, তারপর আপনাদের কনসেপ্ট ক্লিয়ার না। অনেকে ভাবেন কি 5 জন হইলেই মনে হয় 149, 5 জন হইলেই কিন্তু 149 না ভাই। যদি 5 জনের মধ্যে পূর্ব পরিকল্পনা থাকে তাহলে তো 34।
আর 5 জনের মধ্যে পূর্ব পরিকল্পনা না থাকলে কত? 149। ধরেন আমি আপনাদের বলি, একটু শুনেন। সরকারি কর্মকর্তারে তার দায়িত্ব পালন করতে দেয় নাই, এটা আমরা সামনে গিয়ে পড়বো, দণ্ডবিধির 186 ধারা অনুসারে অপরাধ। এখন কবর থেকে লাশ উত্তোলন কত ধারা বলেন? 176 দিয়ে, ডিসেন্টার কপসেস 176-এর 2। কে উত্তোলন করে? নির্বাহী ম্যাজিস্ট্রেট, নাকি? নির্বাহী ম্যাজিস্ট্রেট, সবাই ঠান্ডা মাথায় শুনেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট একদল পুলিশকে নিয়ে একটা মামলায় কবর থেকে লাশ উত্তোলন করতে গেছে। যাবার পরে ওই এলাকার লোকজন বলছে যে না, আমরা এই জায়গা থেকে কোনো লাশ উত্তোলন করতে দেব না। তারা ইনস্ট্যান্টলি বাধা দিছে, 100-200 জন গ্রামবাসী এসে বাধা দিছে। তো তারা সবাই 186 ধারার অপরাধ করছে। এখন 186 ধারায় তাদের সবাইরে যদি যৌথভাবে দায়ী করতে চাই, বলেন এই জায়গা কি 34 আসবে না 149 আসবে? বলেন 149। কেন? তাদের তো প্রি প্ল্যান ছিল না, ম্যাজিস্ট্রেট আসবে তাও কি জানা না। এই জন্য মূল অপরাধ হলো 186, আর তাদের সবাইরে দায়ী করার জন্য আসবে কত? 149। বুঝেন কিনা? আর যদি এরকম হতো তারা আগে থেকে জানতে পারছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসতেছে, গ্রামবাসীরা বলছে এই সবাই লাঠি সেটা নিয়ে রেডি হবো, এটা আমার প্রতিহত করতে হবে, এবং গেছে এবং ঠিকই প্রতিহত করছে, তখন 186-র সাথে কত আসবে বলেন? 34। বুঝেন কিনা? তাহলে প্রি প্ল্যান ছিল, এক্সিকিউট করছে 34। প্রি প্ল্যান ছিল না, বেআইনি সমাবেশের সদস্য হিসেবে কাজ করছে 149। 34-এ অংশগ্রহণ থাকবে, উপস্থিত থাকতেও পারে, নাও পারে। 149-এ উপস্থিত থাকবে, অংশগ্রহণ থাকতেও পারে, নাও পারে। ধন্যবাদ। তাহলে 34 আর 49-এর পার্থক্য এই জায়গায় পড়লাম না। আর একটা কথা, 34 শুধু 34 ধারায় মামলা করা যায় না, শুধু 149 ধারায় মামলা করা যায় না। এই দুইটা ধারা হলো অন্য কোনো অপরাধের ধারার সাথে ব্যবহৃত হবে, কিসের জন্য? যৌথভাবে দায়ী করার জন্য। বুঝছেন? বিগত বছরের এই জায়গায় 3 নাম্বার প্রশ্নটা দেখি। মিলন, এতে মাইক্রোফোন নেন, 3 নাম্বার প্রশ্নটা জোরে পড়েন, ধরেন। সহ 5 ব্যক্তি পাইছেন? জি। সহ 5 ব্যক্তি কে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পিত দিন, তারিখ ও সময়ে তারা সকলে মিলে কে হত্যা করে। সহ উক্ত ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের 302 ধারার সাথে নিম্ন কোন ধারাটি প্রাসঙ্গিক? কত বলেন? 34 সাজাতে পূর্ব এখন পরিকল্পনা আছে। স্যার এই জায়গাতে 149 নাই, এখন এই 34। যারা যারা এইভাবে ভাবছেন তারা এখনো বোঝেন নাই। ধরেন আমার প্রশ্ন হইলে এই জায়গা 34 থাকতো, 149 থাকতো, আপনাদের দ্বিধার মধ্যে ফেলানোর জন্য। তো এই জায়গায় 100 শুধু 34 কেন হলো বলেন? পূর্ব পরিকল্পনা আছে স্যার। এই জায়গা প্রি প্ল্যান ছিল নাকি? জি। আর যদি প্রি প্ল্যান না থাকে এবং সবাই মিলে করে, তাহলে 49। 35-এ আসেন। চালাই থেকে আচ্ছা, অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায়, এটা তো 35, এখানে বিস্তারিত আমরা পড়বো না, জাস্ট লিখে রাখেন অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায়, এটা হলো একই অভিপ্রায়, পাশে লিখে রাখেন একই অভিপ্রায়। আর একই অভিপ্রায় হলে কত বলেন? 35। উদাহরণ পড়ার প্রয়োজন নাই, আপনারাও পড়বেন না। 36-এ চলে আসেন। 36-এ বলছে আংশিক কার্য এবং আংশিক কার্যবিরতি। আংশিক কার্য আর আংশিক কার্যবিরতি। দেখেন, আপনি একজনকে হালকা মারপিট করছেন, মারপিট করার পরে তারে 2 দিন না খাওয়ায় রাখছেন, মানে শুধু মারপিটে মারা যাওয়ার কথা না, মারপিট করছেন হলো আংশিক কার্য, আর 2 দিন কি না খাওয়ায় রাখছেন, এই দুইটার কম্বিনেশনে সে মারা গেছে। ধরে নেওয়া হবে যে আপনি হয় মারপিট করে তারে হত্যা করছেন, নাহলে টোটালি না খাইয়ে তারে হত্যা করছেন। এটাই হলো 36। যদি আপনি কোনো অপরাধ করেন আংশিক কার্যের মাধ্যমে আর আংশিক কি কার্যবিরতির মাধ্যমে, তাহলে ধরে নেওয়া হবে পুরো অপরাধটাই করছেন কার্যের মাধ্যমে, বা পুরো অপরাধটাই করছেন আংশিক কার্যবিরতির মাধ্যমে। এই যে দেখেন, যখন কোনো অপরাধ কোনো আংশিক কার্য বা আংশিক কার্যবিরতির ফলাফল, সেক্ষেত্রে উক্ত অপরাধটি কোনো সম্পূর্ণ কার্য বা কার্যবিরতির মাধ্যমে সাধিত হয়েছে মর্মে গণ্য হবে, এবং সম্পূর্ণ কার্য বা কার্যবিরতির দ্বারা কোনো অপরাধ করলে কোনো ব্যক্তি যেভাবে দায়ী হতো, আংশিক কার্য বা আংশিক কার্যবিরতির দ্বারা অপরাধ করলেও অনুরূপ ভাবে কি হবে? দায়ী হবে। যেরকম যদি আমরা উদাহরণ পড়ি, এ বি কে হত্যার জন্য অভিযুক্ত। এ বি কে স্বেচ্ছায় হত্যা করেছে আংশিকভাবে খাদ্যদান হতে বিরত রেখে, এবং আংশিকভাবে তাকে কি করে? মারধর করে। এই ক্ষেত্রে এ বি কে হত্যার জন্য দায়ী হবে, এবং ধরে নেওয়া হবে হত্যাটা সে করছে কিসের মাধ্যমে? হয় পুরোপুরি মারপিট করে, নাহলে পুরোপুরি কি না খাইয়ে বিরত রেখে। তাহলে
35-এ কয়জন বলেন? 34-এ কয়জন? দুইজন, সর্বনিম্ন দুইজন। 35-এ সর্বনিম্ন কয়জন? 35-এ দুইজন, কিন্তু 36-এ কয়জন? একজনও হতে পারে। 36-এ একজনও হতে পারে। 35 কি যে লাস্টে 5 আছে, এই কারণে 5 জন বলছেন। আচ্ছা দেখেন, ধারা 37-এ আসি। 37, কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধের সহযোগিতা। 37 বিবিআই, 37 থেকে লিখিততে প্রশ্ন আসছে গতবার, প্রিলিতেও আসে। 37 হলো, শুনেন, 2 বা ততোধিক ব্যক্তি একটা অপরাধ করবে, তাদের পূর্ব পরিকল্পনা আছে এবং তারা তাদের কার্য ভাগ করে নিছে, যে তারা একজনকে হত্যা করবে ধরেন। তো তারে দুইজনে পরিকল্পনা করছে যে একদিন তুই ওরে ওর বাসায় দাঁত, মানে তোর বাসায় তোরে ওরে দাওয়াত দিবি, আর একদিন আমার বাসায় ওকে দাওয়াত দেবো। ওই দাওয়াতে ওই খাবারের ভিতরে আমরা বিষ মিশাই, এমন ভাবে বিষ খাবো যাতে আস্তে আস্তে ও মারা যায়। দুইজন কিন্তু একসাথে বিষ খাওয়ানোর পরিকল্পনা করে নাই। দুইজনে যদি এরকম পরিকল্পনা করতো যে দুইজন একসাথে বিষ খাওয়াই মেরে ফেলবো, তাইলে হয়তো 34। আর যখন দুইজনে পার্ট বাই পার্ট কাজটা করতে চাইছে, যে তুই একদিন বিষ খাওয়াবি, আমি একদিন বিষ খাবো, দরকার হলে আরো কয়েকদিন খাওয়াবো, আস্তে আস্তেই মারবো, একবারে মারা যাবে না। এখন দেখা গেল প্রথম যেদিন আনিস দাওয়াত খাইতে গেছে, আনিসকে বিষ খাওয়াইছে, আনিস সমস্যা হয় নাই। দ্বিতীয় দিন মিলনের বাসায় দাওয়াত খাইতে গেছে, মিলন বিষ খাওয়াইছে, আনিস মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তাহলে প্রথম দিন খাওয়াইছিল আখিনুর, পরের দিন খাওয়াইছে কে? মিলন। খাওয়াইছে কারে? আনিস। এখন প্রথম দিন যখন আখিনুর খাওয়াইছে সে মারা যায় নাই, পরের দিন যখন মিলন খাওয়াইছে মারা গেছে, তাহলে এই জায়গা মিলনও দায়ী হবে, আখিনুরও দায়ী হবে। কত? 37। বুঝছেন? যদি এরকম হতো যে আখিনুর যেদিন খাওয়াইছে আনিসের হজম শক্তির সমস্যা, ওই মৃদু এসেই আনিস ঢলে পড়ছে, মিলনের আর খাওয়ানো লাগে নাই, তবুও মিলন কি দায়ী হবে, যদিও তার বিষ খাওয়ানো লাগে নাই। তাহলে দুইজন খাওয়ালেও দায়ী হবে, যে কোনো একজন খাওয়াইলেও কি দায়ী হবে। এখন বলতে পারেন যে স্যার, তাহলে 34-এর সাথে 37-এর পার্থক্য কি? 37 হলো 34টা আপনারা একসাথে পরিকল্পনা করছেন, যে দুইজন একসাথে খাইয়ে একসাথে আমরা সবাই ঘুরতে যাব, তুই চটপটি খাওয়াবি, আমি ফুচকা খাওয়াবো, আমরা ওরে একটু একটু গালে দেবো, মরে যাবে। এটা হলো কি? 34। আর যখন কাজটা আপনি আংশিক আংশিক করতে যাচ্ছেন, তখন কত? 37। অর্থাৎ 34-এর একটা আপডেটেড ফর্ম হচ্ছে কত? 37। এই হলো কথা। তো এখানে আর পড়তেছি না, একটা উদাহরণ পড়লে বুঝবেন। দেখেন, এ ও বি আলাদা আলাদা ভাবে ও ভিন্ন ভিন্ন সময়, দেখছেন? আলাদা আলাদা ভাবেও কি, যদি এক সময় হতো তাহলে হয়তো কত? 34। আলাদা আলাদা ভাবে এবং ভিন্ন ভিন্ন সময় আছে, এই কারণে কত? 35, 37, সরি 37। ভিন্ন ভিন্ন সময় গোল দেবেন, অল্প মাত্রার বিষ প্রয়োগ করে সি কে হত্যার জন্য কি হয়? একমত হয়। এ ও বি সি কে খুন করার লক্ষ্যে চুক্তি মোতাবেক সি কে কি প্রয়োগ করে? বিষ প্রয়োগ করে। সি এর উপর প্রয়োগকৃত কতিপয় মাত্রার বিষের প্রভাবে সি এর কি হয়? মৃত্যু হয়। যদিও এ ও বি এর কার্য পৃথক, কারণ তারা পৃথক পৃথক ভাবে ও ভিন্ন ভিন্ন সময় বিষ প্রয়োগ করেছে, তথাপি তারা চুক্তি মোতাবেক খুন সংগঠনে স্বেচ্ছায় সহযোগিতা করেছে এবং এই কারণে তারা উভয়ই উক্ত খুনের জন্য কি হবে? দায়ী। বুঝছেন? তাহলে 34-এর ক্ষেত্রে যদি হতো তাহলে এটা কি হতো? এক সময়ই হতো, ভিন্ন ভিন্ন সময় হওয়া লাগতো না। মিলন দেয়া লাগবে না, 1 নম্বর প্রশ্ন পড়েন, বিগত বছরে 1 নম্বর প্রশ্ন পড়েন। এক্স ও ওয়াই জেড কে পৃথক সময়ে ক্ষুদ্র মাত্রায় বিষ প্রয়োগে খুন করার চুক্তি করে, হুম, চুক্তি মোতাবেক বিষ প্রয়োগ করে, হুম, কিন্তু এক্স এর প্রদত্ত বিষের মাত্রার কারণে হুম, জেড মারা যায়। হুম। উক্ত মৃত্যুর জন্য কে দায়ী হবে? তারা উভয় স্যার, তারা উভয়। উভয়। কেন উভয়? স্যার ওই যে পরিকল্পনা করে দাফায় দাফায় তারা। জি, বুঝতে পারছেন? যদি এরকম হতো, ধরেন এক্স এর প্রদত্ত বিষের মাত্রার কারণে জেড মারা যায়, এক্স এর খাওয়াইছে মারা যায় না, ওয়াই খাওয়াইছে মারা গেছে, তাহলে কি এক্স দায়ী হতো? আমরা 38 ধারায় চলে আসি। 38 ধারা শুনেন, কার্য হয়েছে একটা, কিন্তু দুইজন শাস্তি পাবে দুই অপরাধে।
আপনি একজনের হত্যা করছেন, একজন শাস্তি পাবে নিন্দনীয় নরহত্যার আর একজন পাবে হত্যার, বা একজন হত্যায় সহায়তার আর একজন হত্যার। কাজ হয়েছে কয়টা? একটা, কিন্তু শাস্তি পাবে দুইজন, দুই রকম। কিভাবে? ধরেন, তার আগে আমি একটু বলি, বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি কাউকে ধরেন পূর্ব পরিকল্পনা অনুসারে হত্যা করেন, এটা বলে খুন, মানে আপনি ইন্টেনশনালি কাজটা করছেন, এটা হলো কি? খুন। আর যখন আপনার পূর্ব পরিকল্পনা ছিল না, এটার বলে কি? নিন্দনীয় নরহত্যা। এই জায়গায় আমাদের আনিস সাহেব আর শান্ত, এনাদের দুইজন ধরেন হঠাৎ এই জায়গা বসা নিয়ে বা একটা আজে বাজে কথা হইছে, ওনারা দুইজন একে অন্যের সাথে হাতাহাতিতে কি হয়েছে? লিপ্ত হয়েছে। লিপ্ত হওয়ার পরে আনিস বলতিছে যে শান্ত দাঁড়াও, আজকে তোমার আমি শেষ করে ফেলবো। এই কথা বলে আনিস ধরেন আশেপাশে একটা ওই মানে কোনো কিছু পাইছে, লাঠি টাঠি পাইছে, বা আনিস খালি হাতেই শান্তরে ঘুষি দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছে। এই পরিস্থিতিতে শুনেন, এই পরিস্থিতিতে আনিস যায় যদি শান্তরে মেরে ফেলে, এটা কি হবে জানেন? খুন হবে না, কি হবে? নিন্দনীয় নরহত্যা। কারণ এটা সে পরিকল্পনা মাফিক করে নাই, এটা করতে গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে। এখন ধরেন আনিস কেবল যাচ্ছে যে শান্ত তোমারে আজকে মেরেই ফেলবো, তুমি এত বড় কথা আমারে বললা কেন? এমন সময় আমি এই আনিসের হাতে মিলনের কাছে আছে ধরেন ওই যে আম কাটা ছুরি। এখন দেখা যায় না, আগে আমাদের সময় ওই সময় ছিল আর কি, আম কাটা ছুরি। আনিসে বলছে যে খালি হাতে যাই পারবা না নাকি, এইকে নিয়ে খুঁচা দাও। মিলন আগে থেকে শান্তর সাথে কি আছে? শত্রুতা আছে। এখন মিলন এই ছুরিটা ধরাই দিছে কারে? আনিস। এখন আনিস যায় ওই ছুরি দিয়ে কুপায়ে শান্তরে মেরে ফেলছে। তাহলে এখানে মারা গেছে একজন, কিন্তু আনিস শাস্তি পাবে নিন্দনীয় নরহত্যার জন্য। বুঝতে পারছেন? আর মিলন সাহেব যদিও সরাসরি কাজটা করে নাই, কিন্তু উনি এটা তো পূর্ব পরিকল্পনা অনুসারে করছে, আনিস দিয়ে করাইছে, সো উনি দণ্ডিত হবে খুনের সহায়তা। কি বলেন? সহায়তা পরে, আগে ধরেন খুনই করছে, তাহলে মিলন দণ্ডিত হবে কিসের জন্য? খুনের জন্য। আর আনিস কিসের জন্য? নিন্দনীয় নরহত্যা। বাট অপরাধ কয়টা? একটা, কিন্তু দুইজনের শাস্তি দুই রকম। এটাই হলো 38। বুঝতে পারছেন? এই যে দেখেন, অপরাধজনক কার্যে জড়িত ব্যক্তিগণ ভিন্ন অপরাধে ভিন্ন ভিন্ন অপরাধের জন্য দোষী হতে পারে। ভিন্ন ভিন্ন অপরাধ। নাইম গাজী, অপরাধ হয়েছে কয়টা? দুইটা হয়েছে, কিন্তু কাজ করছেন কয়টা? একটা। একজন শাস্তি পাচ্ছে নিন্দনীয় নরহত্যার, আর একজন কি? খুনের। এই যে দেখেন, যে ক্ষেত্রে কতিপয় ব্যক্তি কোনো অপরাধজনক কার্য সংগঠনে নিয়োজিত বা জড়িত হয়, সেক্ষেত্রে তারা কাজের মাধ্যমে ভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে। এই যে গুরুতর উত্তেজনার এমন পরিস্থিতিতে এ জেড কে আক্রমণ করেছে যে জেড কে হত্যা করলে সেটা খুন বলে গণ্য নয়, এমন নিন্দনীয় হত্যা হবে। জেড এর প্রতি বি এর বিদ্বেষ থাকায় এবং তাকে হত্যা করার অভিপ্রায় কোনো প্রকার উত্তেজনা না থাকার পরও জেড কে হত্যা করতে বি এ কে কি করেছে? সহায়তা করেছে। এই ক্ষেত্রে যদিও এ ও বি উভয়ই জেড কে হত্যায় জড়িত, তথাপি বি খুনের জন্য দোষী হবে, যেখানে এ শুধুমাত্র কি নিন্দনীয়, ওই যে জানান দিয়ে যাচ্ছে হাম্বা কইয়া না। তাহলে আমাদের সমাজে এরকম অনেক লোক আছে, আপনার সাথে আর একজনের ঝগড়া বাঁধছে, কেউ কেউ ঝগড়া মিটায় দেয় আর কেউ কেউ উস্কানি দেয়। তাহলে আপনি যখন রাগের বশবর্তী হয়ে করছেন, আপনার শাস্তি কম, কিন্তু যে আপনার উস্কানি দিচ্ছে তার শাস্তি বেশি। আবার বলি, কমন ইন্টেনশন 34, সিমিলার ইন্টেনশন 35, আংশিক কার্য কার্যবিরতি 36, কতিপয় কার্যের মাধ্যমে অপরাধ করা 37, কাজ করছেন একটা, দুইজন দুই রকম শাস্তি পাবে কত? 38। চলে আসেন দণ্ড সম্পর্কিত। কোন প্রশ্ন আছে আপনাদের? আপনাদের জায়গায় আমি থাকলে আমার যদি কেউ বলতো যে এই জায়গা পড়লে সব বাদ দেয়, আমি সারাদিন এই জায়গা থাকতাম, তাতে খাই আর না খাই। আমাদের কোনো স্যার কোনোদিন বলে নাই যে এই জায়গা ভয়, এই যে যা যা পড়াবানি এর ভিতর থেকে আসবে না। আজীবন লোভ দেশে বলবে যে পরীক্ষার আগে সাজেশন দিবানি, যা গেছি বাসায় কইছে যে এতদিন যা পড়াইছি তাই হলো সাজেশন। ঠিক আছে? ওই মডেল স্কুলে সুভাষ স্যারও করছে, বিধান স্যারও করছে, সবাই এরকম। যে একবার ইংরেজি স্যার বলতেছে যে পরীক্ষার আগে ওই এসে এন্ড প্যারাগ্রাফ এগুলো সাজেশন দিবানি, 10টা 10টা করে দিবানি। পরীক্ষার 2 দিন আগে বলছি আরে বলো এতদিন যা পড়াইছি ওই তো সাজেশন। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আসেন দণ্ড সম্পর্কিত। মানে আমাদের দণ্ডবিধিতে কয় প্রকার দণ্ড আছে, এখান থেকে 53 ধারা থেকে প্রশ্ন আসে। দেখেন, এটা ভিভিআই।
শাস্তি বা দণ্ডের প্রকারভেদ। দণ্ডবিধিতে 5 প্রকার শাস্তির কথা আছে। প্রথম দেখেন মৃত্যুদণ্ড, ডেথ সেন্টেন্স। তারপরে দেখেন যাবজ্জীবন কারাবাস, এটার পাশে লেখেন সর্বদা সশ্রম। যাবজ্জীবন কারাদণ্ড হবে সর্বদা সশ্রম। যারা সশ্রম বুঝেন না, সশ্রম মানে ওই জায়গায় যে আপনার শ্রম দেওয়া লাগবে, কাজ করবেন। সাবানার মতো সেলাই মেশিন দিয়ে জামা কাপড় বানাবেন, জসিমের মতো কাঠ ফাড়বেন, যে কোনো একটা কিছু করা লাগবে। আর যাবজ্জীবন কারাবাস পরীক্ষায় একবার প্রশ্ন আসছে যে নিম্নের কোনটি বৈধ সাজা নয়, ওই জায়গায় লেখা যাবজ্জীবন কারাবাস বিনাশ্রম। এটা বৈধ সাজা না, কারণ যাবজ্জীবন কারাবাস কোনোদিনই কি হবে না, বিনাশ্রম হবে না। তারপরে দেখেন কারাবাস যা হতে পারে সশ্রম আর বিনাশ্রম। এখন অনেকে আসেন নাই, ওনারা জিজ্ঞেস করে স্যার কারাবাস আর কারাদণ্ড কি এক কিনা? এক। কারাবাসও যা, কারাদণ্ডও তাই। ইংরেজিতে বলে কি, ইমপ্রিজনমেন্ট। তাহলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাবাস। আর কারাবাস কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার, সশ্রম আর বিনাশ্রম। বিনাশ্রম। এই তসলিম সাহেব, দণ্ড কয় প্রকার? দণ্ড কয় প্রকার? 5 প্রকার। যদি বলে কারাদণ্ড কয় প্রকার, বুঝেন? দণ্ড বললে 5 আর কারাদণ্ড বললে 2। সম্পত্তি বাজেয়াপ্তি, ফরফেইচার অফ প্রপার্টি 5 হলো অর্থদণ্ড। এই জায়গায় পরীক্ষায় প্রশ্ন আসে যে নিম্নের কোনটি অনুমোদিত সাজা, নিম্নের কোনটি অনুমোদিত সাজা না। জেনে রাখা ভালো। তো দেখেন বেত্রাঘাত বা হুইপিং, এখন আর বেত্রাঘাত অনুমোদিত সাজা না। যাবজ্জীবন দেপান্তর, ট্রান্সপোর্টেশন ফর লাইফ, এটাও অনুমোদিত সাজা না। স্টার দিয়ে লেখেন ক্ষতিপূরণ, ক্রোক, এগুলাও অনুমোদিত সাজা না। ক্ষতিপূরণ, ক্রোক, এগুলাও অনুমোদিত সাজা না। আমাদের প্রশ্নে একটু পেছানো আসে, ওই জায়গায় লেখা অনুমোদিত নয়, আর একটা আছে অননুমোদিত নয়। ওই অননুমোদিত নয় এইটুকু আপনারা ধরতে পারেন না। মডেল টেস্টে অনেকে নতুন অংশগ্রহণ করছে, তারা বলছে স্যার এটির উত্তর তো এটারও কথা না। অনুমোদিত নয় মানে এটা অনুমোদিত না আর কি, অনুমোদিত। আর অনুমোদিত নয় মানে কি, অনুমোদিত। আচ্ছা, তো তাহলে শাস্তি বা দণ্ড কয় প্রকার? 5 প্রকার। কারাদণ্ড বললে কয় প্রকার? 2 প্রকার। খেয়াল করেন। এবং অনেকে আর একটা জিনিস মনে করেন যে যাবজ্জীবন কারাদণ্ড আর কারাদণ্ড মনে হয় এক। ভাই, যাবজ্জীবন কারাদণ্ড মানে হলো আমৃত্যু কারাদণ্ড, আর শুধু কারাদণ্ড একটা সাজা, যাবজ্জীবন কারাদণ্ড কি আর একটা সাজা। দেখেন দণ্ডবিধিতে সর্বোচ্চ আর সর্বনিম্ন শাস্তি, এই জায়গায় কারাবাস বলছে, সর্বোচ্চ কারাবাস কত বছর? 30 বছর। 30 বছরের অবলিক দিয়ে 20 বছর লেখেন। আর সর্বনিম্ন কারাবাস লেখেন 24 ঘন্টা পর্যন্ত কারাদণ্ড, বিনাশ্রম, অবশ্যই বিনাশ্রম, জরিমানা সহ, যার পরিমাণ কত? 10 টাকা বা উভয়। সর্বনিম্ন অর্থদণ্ড কত? 10 টাকা। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সর্বনিম্ন অর্থদণ্ড কত? 10 টাকা। সর্বনিম্ন কারাদণ্ড 24 ঘন্টা। এখন জেনে রাখা ভালো, দেখেন দণ্ডবিধির 510 ধারা অনুযায়ী প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশোভন আচরণ, কোথায়? প্রকাশ্যে। প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশোভন আচরণের শাস্তি হইতে পারে 510 ধারায় 24 ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাবাস বা জরিমানা কত? 10 টাকা বা উভয়। আর এই সাজাটা কি হবে? বিনাশ্রম। এরপর এখানে এসে সর্বোচ্চ সর্বনিম্ন শাস্তি, এগুলা পড়বো না, এগুলা বাদ। এগুলা সামনে আমরা এমনিই পারবো, শুধু শুধু সময় নষ্ট করব না। চলে আসেন মৃত্যুদণ্ড, ডেথ সেন্টেন্স। মৃত্যুদণ্ড বা ডেথ সেন্টেন্স বলেন তো দেখি। ফৌজদারি কার্যবিধিতে আমরা পড়ছি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, কোথায় আছে? 368। ওই জায়গায় আরেকটা কথা আছে, কি বলেন? সরকারই নির্ধারণ করবে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরে কোথায়। দেখছেন না, মাথায় এখন ধরে না। আগে তো একেবারে মিলনের একেবারেই ধরতো না, এখন ঘষতে 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 কি হালকা হালকা ধরা দিচ্ছে আর কি। দেখেন দণ্ডবিধির অধীন আদালত নিম্নলিখিত গোল দিন 10টি ক্ষেত্রে মৃত্যুদণ্ড দিতে পারে। আমাদের দণ্ডবিধিতে যখন প্রথম প্রণয়ন করে তখন ধারা ছিল কয়টা? 488। বর্তমানে কয়টা? 511টা। 511টার ভিতরে মৃত্যুদণ্ড আছে কয়টা? 10টা। কি কি এটা আমার মনে রাখতে হবে। দেখেন প্রথমে দেখেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া বা লিপ্ত হওয়ার উদ্যোগ বা
সহায়তা করা, ধারা কত? 121। যদি কেউ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে, যুদ্ধ ঘোষণায় লিপ্ত হয় বা যুদ্ধে সহায়তা করে, তাহলে শাস্তি মৃত্যুদণ্ড। 2 নাম্বার দেখেন বিদ্রোহ, বিশেষত সৈনিক বা নাবিক সম্পর্কিত। সৈনিক নাবিক মানে আমাদের এই জায়গা যদি খান ল একাডেমির বিদ্রোহ করেন তাইলে হবে না। বিদ্রোহ কোথায়? সৈনিক বা নাবিক সম্পর্কিত বিদ্রোহের সহায়তা এবং সেটার ফলে বিদ্রোহ সংঘটিত হওয়া, সর্বোচ্চ সাজা কত? 132 মৃত্যুদণ্ড। যেমন ওই যে বিডিআর বিদ্রোহ, তাহলে একটা পেলাম 121 আর একটা পেলাম 132। 3 নম্বর দেখেন মিথ্যা সাক্ষ্য দেওয়া বা উদ্ভাবন করা, যার উপর ভিত্তি করে নির্দোষ ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হলে। আপনি একটা মামলায় বলছেন যে অমুক আসলেই অমুককে হত্যা করছে, বাট অ্যাকচুয়ালি হত্যা করে নাই, এবং আপনার ওই সাক্ষ্যের কারণে ওই লোকের শুধু মৃত্যুদণ্ডই হয় নাই, ওই লোকের মৃত্যুদণ্ড কার্যকরও হয়ে গেছে। পরে জানা গেল যে আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, তাহলে আপনারও সর্বোচ্চ শাস্তি হইতে পারে কি? মৃত্যুদণ্ড। 194। খুন, ধারা 302। খুনের তো মোটামুটি আমাদের সবাই জানার কথা, 302 ধারায় খুনের শাস্তিও কি? মৃত্যুদণ্ড। 5 নাম্বার দেখেন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন করলে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি মানে অলরেডি তারে সাজা দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, সে যদি আবার আরেকজনকে কি করে? খুন করে, তাহলে একমাত্র সাজা হলো মৃত্যু দণ্ড। 6 নাম্বার দেখেন নাবালক উন্মাদ বা মদ্যপ ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচিত করলে এবং তার ফলে আত্মহত্যা করলে। আপনি একজন নাবালক রে, উন্মাদ রে, পাগল রে, এদেরকে আত্মহত্যায় প্ররোচিত করছেন এবং আত্মহত্যা সে অলরেডি করছে, তাহলে শাস্তি 305-এ কত? মৃত্যুদণ্ড। তারপর দেখেন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক জখম করে খুনের চেষ্টা করলে, মানে অলরেডি সে যাবজ্জীবন কারাদণ্ডে কি হয়েছে? দণ্ডিত হয়েছে, এরপরে সে আবার আরেকজনরে জখম করে খুনের চেষ্টা যদি করে, তাহলে সাজা কত? মৃত্যুদণ্ড। তারপরে দেখেন অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে। অ্যাসিড জাতীয় পদার্থ আমরা যদি আনিসের মাথায় ছেড়ে দিই, তাহলে আমরা দণ্ডিত হবে 300 ধারায়। আনিস মাইন্ড করা যাবে না। নির্মল কিন্তু পপুলার। ওই ইউটিউবের ক্লাস শুনতে শুনতে কালকে একজন কমেন্ট করছে, স্যার আমরা একটু নির্মলে দেখতে চাই। পরেরটা পপুলার হবেন আপনি, দিনেশ হয়েছে, বিথিকা হয়েছে, আরিফ হয়েছে, এরপরের ক্যারেক্টার আপনি। আচ্ছা দেখেন অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখে দিলে 326 কতে কি? মৃত্যুদণ্ড। তারপরে দেখেন 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে খুন, গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্যে অপহরণ করলে 364 কতে কি? মৃত্যুদণ্ড। আর খুন সহ ডাকাতি করলে 396-তে মৃত্যুদণ্ড। তাহলে 10টা একটু বারবার পড়বেন, আবার আমরা মিলাই আসেন। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা 121, সৈনিক নাবিকদের বিদ্রোহে সংগ্রহ মানে সহায়তা করা 135, মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মৃত্যুদণ্ড কার্যকর হলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার ফলে 194, খুন 302, যাবজ্জীবন কারাদণ্ড ব্যক্তি কর্তৃক খুন 303, নাবালক উন্মাদীদেরকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া 305, যাবজ্জীবন কারাদণ্ড ব্যক্তি কর্তৃক জখম করে খুনের চেষ্টা 307 নাকি? অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা এগুলার ক্ষতি করলে 326 ক। 10 বছরের নিচের কোন শিশুকে বা বাচ্চাকে অপহরণ বা খুন বা গুরুতর আঘাতের উদ্দেশ্যে অপহরণ করা 364 ক। খুন সহ ডাকাতি। জেনে রাখা ভালো, দেখেন গোল দেবেন সরকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির অনুমতি ছাড়া, এটা গোল দেন, অনুমতি ছাড়া মৃত্যুদণ্ড যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে বা যে কোনো দণ্ডে কমিউট করতে পারে, হ্রাস করতে পারে। 54 ধারা মানে পরীক্ষায় প্রশ্ন আসবে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড কমাইতে পারে দণ্ডবিধির কত ধারায়? 54 ধারায়। কে? সরকার। ওই আসামির অনুমতি লাগবে? লাগবে না। মওকুফ করতে পারে না, শুধু কি পারে? বুঝছেন? আর সেম কাজটা সরকার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড কমায় অনধিক 20 বছর করতে পারে। সামনে পড়বো, ওটা আছে 55-তে। মৃত্যুদণ্ড হ্রাস করে 54, যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে 55। দেখেন দণ্ডবিধির গোল দেন 55 ক ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষাধিকার, প্রেরোগেটিভ অফ মার্সি, কত ধারায়? 55 ক। দেখি নতুনদের মধ্যে একজন বলেন যে আমরা প্রেরোগেটিভ অফ মার্সি সিআরপিসির কোথায় পড়ছি বলেন? ওই জায়গায় ক আছে 402 ক, 402 ক, এবং ওটা প্রয়োগ করতে পারে শুধু কোন ক্ষেত্রে? মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। আচ্ছা
দণ্ডবিধিতে দেখেন একটি ক্ষেত্রে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কয়টা ক্ষেত্রে? একটি। দণ্ডবিধি 303 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের একমাত্র শাস্তি কি? মৃত্যুদণ্ড। বুঝছেন? জি। আর এই জায়গায় একটু লেখেন একটি ক্ষেত্রে শাস্তি একমাত্র যাবজ্জীবন কারাদণ্ড। একটি ক্ষেত্রে শাস্তি একমাত্র কি? যাবজ্জীবন। অ্যাকচুয়ালি কথা 100% কারেক্ট না, বাট তারপরেও হালকা ভেজাল আছে। মানে ওই জায়গায় একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড না, ওই জায়গায় অর্থদণ্ড সাথে আছে। আছে, বাট তারপরেও জেনে রাখেন যে এই একটি ক্ষেত্রে একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ঠগ 311 ধারা, ঠগ 311 ধারা। যদি বলেন স্যার ঠগ কি, ঠগ আমরা সামনে পড়বো। ঠগ হলো আপনি হত্যা করে, শিশু অপহরণ করে এরকম লোকের সাথে অভ্যাসগতভাবে মেলামেশা করছেন, তাহলে আপনি ঠগ করেছেন বলে গণ্য হবে। বিগত বছর প্রশ্ন পড়ে নিয়েন। বিগত বছরের সব শেষের প্রশ্নটা দেখেন যে সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে দণ্ডবিধির কত ধারা অনুযায়ী? 54 ধারা। স্টার দিয়ে লেখেন যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে কত ধারায়? 55 ধারায়। যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে 55 ধারায়। আর প্রেরোগেটিভ অফ মার্সি 55 ক। দেখি মনে আছে কিনা যে ফৌজদারিতেও সরকার একটা ধারায় করতে পারে সাসপেন্ড এন্ড রেমিট, মানে স্থগিতান মকুব করতে পারে, আর একটা ধারায় পারে হচ্ছে কমিউট হ্রাস করতে পারে। পিপাস বাইন বলেন তো দেখি পারেন কিনা ফৌজদারিতে কোন কোন ধারা? বেল্লাল, রাকিদুল সাহেব, কাছাকাছি আসছেন, একটু এদিক সেদিক আছে। 401 আর 402। 401 আছে সাসপেন্ড এন্ড রেমিট, স্থগিত এবং মকুব, আর 402-তে আছে হ্রাস করা। আর সেম কাজটা 402 করতে পারে হলো রাষ্ট্রপতি, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। বুঝছেন? চলে আসেন যাবজ্জীবন কারাবাস। জিজি পোকাটাকে যাবজ্জীবন কারাবাস, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। শুনেন, যাবজ্জীবন কারাবাস বলতে কতদিন কারাদণ্ড সে ভোগ করবে? সহজভাবে 30 বছর বলছে নুরুন নাহার। কি কারণে বললেন বলেন? নুরুন নাহার কোন পাশে? কোন পাশে 30 বছর? শুনেন, এই যাবজ্জীবন কারাবাস দণ্ডবিধি অনুসারে আমৃত্যু কারাবাস। কথা ক্লিয়ার? যাবজ্জীবন কারাবাস মানে কি? আমৃত্যু কারাবাস। আমৃত্যু কারাবাস মানে কি? যতদিন সে মারা না যাচ্ছে। এখন যাবজ্জীবন কারাবাস কখনো কখনো 30 বছর হয়, কখনো কখনো 30 বছর হয়। সেটা দণ্ডবিধি 57 ধারায় বলে নাই, সেটা বলছে আতাউর মৃধা বনাম রাষ্ট্র মামলায়। আতাউর মৃধা রাষ্ট্র এই মামলায় বলছে যে যদি রায়ে বিচারক উল্লেখ করে দেয় যে যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর, তাইলে 30 বছর। আর রায়ে যদি উল্লেখ করে দেয় যাবজ্জীবন কারাদণ্ড আমৃত্যু, তাহলে আমৃত্যু। কিছুদিন আগে গোপালগঞ্জের ওই যে বাসু হত্যা মামলা শুনছেন? ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে রায় দিছে। ওই রায়টা যদি কেউ দেখেন, ওই জায়গা মৃত্যুদণ্ড দিছে কয়েকজনের দিছে যাবজ্জীবন, 5 জনের দিছে যাবজ্জীবন কারাদণ্ড আমৃত্যু জায়গায় উল্লেখ করা, আর দেশে যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর ওই জায়গায় উল্লেখ করা। তাহলে যারে যাবজ্জীবন কারাদণ্ড আমৃত্যু শব্দটা উল্লেখ আছে সে কতদিন আমৃত্যু, আর শুধু যাবজ্জীবন কারাদণ্ড ধরেন আমৃত্যু নাই লেখা, তাইলে ধরতে হবে কত? 30 বছর। এটা হলো রায়ের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে। বাট আমরা তো পড়তেছি দণ্ডবিধি, আমরা তো কেস ল পড়তেছি না। আমাদের যদি বলে যে দণ্ডবিধি অনুসারে যাবজ্জীবন কারাদণ্ড কত? আমৃত্যু। আমৃত্যু না কিন্তু আবার আমৃত্যু। জি, আমৃত্যু চিনেন? আচ্ছা দেখেন, তা এই মামলার এই জায়গায় পড়ার কিছু নাই। আমি মনে রাখবো যদি রায়ে থাকে আমৃত্যু তাহলে আমৃত্যু, আর রায়ে যদি শুধু যাবজ্জীবন কারাদণ্ড থাকে তাহলে কত? 30 বছর।
বাট যদি দণ্ডবিধি অনুসারে বলি আমৃত্যু। মাঝে দেখেন যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে অনধিক 20 বছর করতে পারে, পাইছেন? 55 ধারা পাইছেন? যাবজ্জীবন কারাদণ্ডাদেশের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতিরেকেই সরকার অনধিক 20 বছরে হ্রাস করতে পারে, 55 পাইছেন কিনা? এখন এই জায়গার আর আলোচনা করবেন না। এই জায়গায় ওই যে একটু আগে লেখা ছিল যে দণ্ডবিধিতে সর্বোচ্চ কারাবাস কত, 30 বছর, আর আমি অবলিক দিয়ে লেখাইছিলাম কত, 20 বছর। এখন মজার বিষয় হলো যে দণ্ডবিধিতে কিন্তু কোথাও বলে নাই যে যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর। দণ্ডবিধির 57 ধারায় বলছে যে ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে 30 বছর। এখন ভগ্নাংশ নিরূপণ কি সেটা পরে আসতেছি। ভগ্নাংশ নিরূপণ হলো যে ধরেন আপনারা যাবজ্জীবন কারাদণ্ডের সাথে 1 লাখ টাকা জরিমানা করছে। এখন 1 লাখ টাকা নরমালি হয় কি, কারাদণ্ডের সাথে যদি অর্থদণ্ড দেয় তাহলে ওই অর্থদণ্ড অনাদায়ে 65 ধারায় বলছে ওই ধারায় সর্বোচ্চ যে কারাবাস আছে তার 4 ভাগের 1 ভাগ করতে হবে, মনে আছে কিনা? ধরেন চুরির শাস্তি দিছে, চুরির সর্বোচ্চ শাস্তি 3 বছর। এখন যদি কাউরে 1 বছর কারাদণ্ড আর 10,000 টাকা জরিমানা করে, তাহলে ওই 10,000 টাকা অনাদায়ে চুরির সর্বোচ্চ শাস্তি কত, 3 বছর। 3 বছরে ভাগ করবো কত দিয়ে, 4 দিয়ে। পোড়া পোড়া গন্ধ আসে নাকি? আমাদের কিছু ধরছে নাকি আবার? যাওয়া ভালো, সবাই খেলে দেওয়া বিরাট ব্যবস্থা। এই শুনেন, যাই হোক, যে কথা বলতেছিলাম, তাইলে 1 বছর 10,000, 10,000 টাকা অনাদায়ে দেখবে যে ওই ধারায় সর্বোচ্চ সাজা দিতে পারে কত, 3 বছরের 4 ভাগের 1 ভাগ, কত হয়, 9 মাস। তাহলে 1 বছর তো খাটবেই, আর 10,000 টাকা অনাদায়ে এক্সট্রা কত, 9 মাস। এখন যাবজ্জীবন কারাদণ্ডের সাথে যদি 1 লাখ দেয়, এখন আমরা তো জানি যে সর্বোচ্চ সাজার 4 ভাগের 1 ভাগ। এখন যাবজ্জীবন তো আমৃত্যু কারাবাস, আল্লাহ ছাড়া কেউ জানে কয় বছর বাঁচবে? আল্লাহ ছাড়া তো কেউ জানে না। তাইলে এটার 4 ভাগের 1 ভাগ করা তো কি সম্ভব না? সম্ভব ভাই? সম্ভব না। তাইলে সেই ক্ষেত্রে নিয়ম করলো যাবজ্জীবন কারাদণ্ডে আপনি ধরবেন 30 বছর, খাটবে 30 বছর না, ধরবে কত, 30 বছর। 30 বছরের 4 ভাগের 1 ভাগ কত হয়, 7 বছর, 7.5 বছর, 7.5 বছর। বুঝতে পারছেন? তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে যদি 1 লাখ টাকা দেয়, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড, আর 1 লাখ টাকা না দিলে আরো খাটবে কত, 7 বছর 6 মাস। এখন পাল্টা প্রশ্ন আসে, স্যার তাইলে আপনি তো ভাগ করলেন, কিন্তু যাবজ্জীবন কারাবাস যদি আমৃত্যু কারাবাস হয় তাহলে ও তো মরে যাবে, তাহলে 7 বছর 6 মাস কখন কাটবে? বুঝেন নাই? মানে যাবজ্জীবন কারাদণ্ড আমি না জরিমানাটা ভাগ করলাম 7 বছর 6 মাস, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড যদি আমৃত্যু কারাবাস হয় তাহলে ওই 7 বছর 6 মাস ওই কারাদণ্ডটা সে কখন কাটবে? এটা খাটবে হলো যদি কোনো কারণে সরকার তার যাবজ্জীবন কারাদণ্ড কমাইয়া কত বানায়, 20 বছর। এই যে 55 ধারায় যদি 20 বছর বানায়, তাহলে 20 বছরের সাথে আরো যোগ হবে কত, 7 বছর 6 মাস। বুঝতে পারছেন? তাহলে এই যে 57 ধারায় বলছে যে ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস 30 বছর, এটা কি যাবজ্জীবন কারাবাস খাটা লাগবে 30 বছর? না। এই 30 বছর কখন লাগতেছে, যাবজ্জীবন কারাদণ্ডের সাথে যদি কি দেয়, জরিমানা দেয়, সেটা অনাদায়ে যাবজ্জীবন কারাবাসে ধরতে হবে কত, 30, আর সেটাই 30-তে 4 ভাগের 1 ভাগ করতে হবে, এটা হচ্ছে 65-তে। তাহলে 7 বছর কত হয়, 6 মাস। বুঝছেন? তাহলে দণ্ডবিধি অনুসারে কিন্তু অ্যাকচুয়ালি যাবজ্জীবন কারাদণ্ড মানে 30 বছর। কোন ক্ষেত্রে? ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে। কখনো কিন্তু 30 বছর খাটা লাগবে না। এই কারণে ওই জায়গা আমরা পড়ছিলাম যে যাবজ্জীবন সর্বোচ্চ কারাবাস ওই জায়গায় 30 বছর লেখছে না, বাট অ্যাকচুয়ালি হবে কত, 20। 20 কখন কাটে, ওই যে যাবজ্জীবন কারাবাসে কমায় কত করে, 20। আর আমাদের দণ্ডবিধি অনুসারে কিন্তু 30 বছর খাটার কোনো বিধান কিন্তু কোনো জায়গা নাই। এটা কেস লতে বলছে আতাউর মেধা রাষ্ট্র, কিন্তু দণ্ডবিধিতে কিন্তু নাই। তো এই জন্য অনেক কথা বললাম, জাস্ট মনে রাখেন, যারা কম বুঝেন তারা এতটুকু মনে রাখেন, দণ্ডবিধিতে সর্বোচ্চ কারাদণ্ড কত, 20 বছর। বুঝছেন? ওই যে যাবজ্জীবন কারাবাসে কমাইয়া 20 বছর করতে পারে। আর ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে 57 ধারায় যাবজ্জীবন কারাবাসে ধরবে কত, 30, আর 30-এর 4 ভাগের 1 ভাগ করবে 65 ধারা অনুসারে। তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে যদি অর্থদণ্ড দেয়, তাহলে হিসাব করতে আমাদের কয়টা ধারার সহায়তা লাগবে, 2টা, 57 আর 65। 57 আর 65, 57 তো হলো 30, আর 30-তে 4 ভাগ করবে কি দিয়া, 65। টাকার অঙ্ক যাই হোক, জি। আর এই জায়গা যা আছে পড়বো না, সব বাদ, এগুলো আপনারাও পড়বেন না, জাস্ট জেনে সংক্ষেপে জেনে রাখুন এই জায়গা আছেন।
পেনাল কোডের অধীন শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণের সময় যাবজ্জীবন কারাবাসকে গোল্ডেন 30 বছর সশ্রম মেয়াদী কারাবাস বলে ধরা হয়। 57 এ জায়গা কিন্তু কোথাও বলে নাই যে যাবজ্জীবন কারাবাস মানে 30 বছর খাটতে হবে, সেটা বলছে। যাবজ্জীবন কারাবাস মানে কি বলছে? ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে 30 বছর সশ্রম, অর্থাৎ ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে 57 ধারায় যাবজ্জীবন কারাবাস কয় বছর হবে? 30 বছর। তারপরে দেখেন যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে কারাবাস সর্বদা সশ্রম হবে, আন্ডারলাইন করেন। ইন দ্য পানিশমেন্ট অফ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ দ্য ইমপ্রিজনমেন্ট শ্যাল বি রিগোরাস। কত ধারা? 53 ধারা। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা কি? সশ্রম। তারপরে দেখেন, এটা ইম্পর্টেন্ট, পেনাল কোডের 53 ক ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করেন, যাবজ্জীবন দ্বীপান্তর ট্রান্সপোর্টেশন ফর লাইফকে যাবজ্জীবন কারাবাস বা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ গণ্য করতে হবে। ট্রান্সপোর্টেশন ফর লাইফ মানে হলো যাবজ্জীবন দ্বীপান্তর। একটু শুনেন, একটা সময় আমাদের দেশে ওই যাবজ্জীবন দ্বীপান্তর ছিল। কি বলেন? যাবজ্জীবন দ্বীপান্তর। দ্বীপান্তরে যে কমলার বনমাস সিনেমা দেখছেন আপনারা? আপনারা তো দেখেন না, আপনারা দেখেন অ্যাভেটার, অন্যান্য যা আছে তাই। কমলার বনমাস সিনেমায় ওই পাঠায় কোথায়? বনবাসে পাঠাইছে। তো একটা সময় জেলখানা ছিল না, পাঠাইতো কোথায়? বনবাসে। ওই যে আমাদের নেলসন ম্যান্ডেলা ওনার এক দ্বীপে রাখছিল। তো এখন আর মানুষের জ্বালায় দ্বীপ আর নাই, সব হয়ে গেছে কারাগার। তো এই কারণে যাবজ্জীবন দ্বীপান্তর যদি কোথাও থাকে বর্তমানে সেটা বোঝাবে কি? যাবজ্জীবন কারাবাস। আমাদের দণ্ডবিধিতে যদি কোথাও যাবজ্জীবন দ্বীপান্তর শব্দটা থাকে বা অন্য কোনো আইনের কোথাও থাকে, সেই যাবজ্জীবন দ্বীপান্তর বলতে কি বোঝাবে? যাবজ্জীবন কারাবাস। সুতরাং যাবজ্জীবন দ্বীপান্তর বর্তমানে অনুমোদিত সাজা না। এখানে একটা কথা লেখেন যে স্বল্প মেয়াদী দ্বীপান্তর, শাকিল কফি বানাই খান, স্বল্প মেয়াদী দ্বীপান্তর লেখেন, স্বল্প মেয়াদী দ্বীপান্তর সমান সমান বাতিল। আপনাদের সবাইরে যদি বিজিএস এর 10টা রিটেন পরীক্ষা দিয়ে যেতে পারতাম, একটানা 10 দিন 10টা, এবং ওই 10 দিন পড়বেন, তাহলে মনে 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 ভাবতেন যে মা ফোসাই দোসাই এসএমআর বার কাউন্সিলই ভালো। ঠিক আছে? 10 দিনে 10টা পরীক্ষা হয়, 1000 মার্কের, এবং ওখানে কোনো বন্ধ টন্ধ কিছু নাই। আর বিজিএস এর সিলেবাসের তুলনায় আপনাদের বাংলাদেশ বার কাউন্সিল হলো পুকুর, বিজিএস হলো বঙ্গোপসাগর, আর বার কাউন্সিল হলো পুকুর। এই পুকুরের জন্যই আমরা মানে হয়রান হয়ে যাচ্ছি, পুকুরে সাঁতরাইতে পারতেছি না, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে একটু লেখেন স্বল্প মেয়াদী দ্বীপান্তর সমান সমান বাতিল। ধন্যবাদ। আগে লেখেন, আমি ব্যাখ্যা দিচ্ছি। স্বল্প মেয়াদী দ্বীপান্তর সমান সমান লেখেন বাতিল। যদি কোথাও লেখা থাকে যাবজ্জীবন দ্বীপান্তর, তাহলে কি বুঝবেন? যাবজ্জীবন কারাবাস। কিন্তু যদি কোথাও লেখা থাকে 5 বছর দ্বীপান্তর, 1 বছর দ্বীপান্তর, 6 বছর দ্বীপান্তর, তাহলে ওই সাজা বাতিল, ওই সাজা আর বর্তমানে কার্যকর নেই। বোঝা গেল? এখন আমাদের একজন প্রশ্ন করছেন, কানিস ফাতেমা, আপনি কি প্রশ্ন করছেন আবার করেন, প্রশ্নটা করেন। যদি বলেন স্যার, এভাবে যদি বলেন যে ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে কয় বছর বোঝানো হবে, তখন 30। আর এই যে আপনার প্রশ্নের উত্তরে আসে, আর যদি বলে যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে কত বছর বোঝাবে, এই যে অপশনে নিচেই আপনার প্রশ্নের উত্তর আছে, আসেন আগে 1 নম্বর প্রশ্নটা দেখেন। মিলন 1 নম্বর প্রশ্নটা পড়েন। দণ্ডবিধি অনুসারে নিচের কোন শাস্তিটি বৈধ নয়? যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম। বিনাশ্রম কি হতে পারে? সশ্রম হবে। যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা কি হবে? সশ্রম হবে। 2 নাম্বার পড়েন মিলন সাহেব। যাবজ্জীবন কারাদণ্ড বলতে কোনটিকে নির্দেশ করে? এই যে দণ্ডিত ব্যক্তির অবশিষ্ট জীবনব্যাপী কারাদণ্ড। আর 30 বছর সশ্রম কখন হবে জানেন? যখন ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে হলো 30 বছর সশ্রম। আর আমরা এই জায়গায় পড়তেছি হলো মূল দণ্ডবিধিতে কি আছে তাই, এই পরীক্ষায় কেস ল এমন আসে না। আতাউর মৃধায় কি বলছে তাই নিয়ে আমার মাথা কপাল নষ্ট করার দরকার নাই, বুঝছেন? এই যে 3 নম্বর প্রশ্নটা পড়েন মিলন, তাইলে আরো ভালো বুঝবেন। শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে যে মেয়াদের সশ্রম কারাদণ্ড হিসেবে গণ্য করা হয় তা হলো 30 বছর। তা হলো কত? 30 বছর। বুঝছেন?
এই দেখেন, পেনাল কোডে বর্ণিত দ্বীপান্তরের শাস্তি স্থগিতাদেশ করা হয় যে প্রকারের কারাদণ্ডে দ্বীপান্তরের শাস্তি স্থগিতাদেশ হয় কি দিয়ে? যাবজ্জীবন দিয়ে। বাট যদি প্রশ্ন আসে যে স্বল্প মেয়াদী দ্বীপান্তর, ওইটা কি? বাতিল। তাহলে আমরা চলে আসি, এটা 54, 55, 55 কে আমরা জানি। 54 ধারায় মৃত্যুদণ্ড হ্রাস করে কে? সরকার। 55 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে কে? সরকার। আসামির অনুমতি লাগবে? লাগবে না। গরুতে ডাকলো। আর আর প্রেরোগেটিভ অফ মার্সি, প্রেরোগেটিভ অফ মার্সি এটা আছে কততে? 55 ক। 55 ক। কোনো প্রশ্ন আছে কারো? বলেন। প্রশ্ন না থাকলে কারাবাসে চলে আসেন। কারাবাস, কারাদণ্ড যা, বাসও তাই। মনে রাখবেন, দণ্ড আর বাস একই না। অনেকে প্রশ্ন করে যে তার কারাদণ্ড আর কারাবাস কি এক? আচ্ছা, দণ্ডবিধির 53 ধারা অনুযায়ী কারাবাস দুই প্রকার। দেখেন, একটা হলো সশ্রম, আর একটা কি? বিনাশ্রম। একটু শুনেন, এই যদি কোনো ধারায়, ওই ধারায় বলাই আছে বিনাশ্রম কারাবাস, ধরেন আত্মহত্যার উদ্যোগ 309 জায়গা বলা আছে 1 বছর বিনাশ্রম, তাহলে বিচারক ওই জায়গা বিনাশ্রম দিতে কি? বাধ্য। আবার অনেক ধারা আছে সশ্রম, যেমন দস্যুতার শাস্তি 10 বছর সশ্রম, তাহলে ওই জায়গায় সশ্রম দিতে কি? বাধ্য। কিন্তু অধিকাংশ ধারায় বলা আছে যে কোনো বর্ণনার, বলা আছে যেরকম চুরির শাস্তি যে কোনো বর্ণনা 3 বছর। এখন যে কোনো বর্ণনা অফ আইদার ডেসক্রিপশন বা যে কোনো বর্ণনার কথাটা থাকলে তাহলে কি সশ্রম নাকি বিনাশ্রম হবে, এটা নির্ধারণ করবে বিচারক। বিচারক আচ্ছা দেখেন, বিচারক 3 বছরের জায়গায় ইচ্ছা করলে 2.5 বছর সশ্রম আর বাকিটা বিনাশ্রম বা আংশিক সশ্রম আংশিক বিনাশ্রম দিতে পারে। তাহলে এখানে যে বিষয়টা পড়বো, যে নিচে দেখেন 60 ধারায় বলা আছে, পাইছেন 2 নম্বর পয়েন্টে, দণ্ডবিধি 60 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে কোনো অপরাধী যে কোনো বর্ণনার কারাবাসে দণ্ডিত হয়। আন্ডারলাইন করেন, যে কোনো বর্ণনার। কি বলেন? যে কোনো বর্ণনা মানে কি ভাই? সেই ক্ষেত্রে দেখেন, সেই ক্ষেত্রে আদালত সম্পূর্ণ বিনাশ্রম কারাবাস বা সম্পূর্ণ সশ্রম কারাবাস দিতে পারে, বা আংশিক বিনাশ্রম বা আংশিক সশ্রম দিতে পারে। তাহলে মদিনা সুলতানা যদি ধারায় বিনাশ্রম থাকে, আদালত কি সশ্রম দিতে পারবে? পারবে না। যদি ধারায় সশ্রম থাকে, আদালত বিনাশ্রম দিতে পারবে? যদি ধারায় যে কোনো বর্ণনার থাকে, তাহলে সশ্রমও পারবে, বিনাশ্রমও পারবে। বুঝতে পেরেছেন? তো এই জায়গায় সশ্রম বিনাশ্রমের অনেক উদাহরণ আছে, এগুলো আমরা পড়তে যাব না, এগুলো বাদ। আসেন যে ক্ষেত্রে শুধু বিনাশ্রম হবে। when imprisonment may be only simple, কখন শুধু বিনাশ্রম হবে? কখন শুধু বিনাশ্রম হবে ভাই? যদি ধারায় কি থাকে? বিনাশ্রম থাকে। এই যে দেখেন, যে ক্ষেত্রে দণ্ডবিধির কোন ধারায় কোনো অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র বিনাশ্রম কারাবাসের বিধান থাকে, সেই ক্ষেত্রে বিনাশ্রম কারাবাস দিতে কি বলেন? বাধ্য। অন্যদিকে 67 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধু অর্থদণ্ড, অপরাধের শাস্তি শুধু কি? অর্থদণ্ড। উক্ত অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হলে আসামিকে যে কারাদণ্ড দেওয়া হয় তা কি হবে? বিনাশ্রম। তাহলে যে অনেক অপরাধের সাজা আসে শুধু অর্থদণ্ড, পাবলিক নিউসেন্সের সাজা শুধু অর্থদণ্ড 200 টাকা, 200 টাকা যদি দিতে না পারে, তাহলে যে কারাদণ্ডটা হবে সেটা কি হবে? বিনাশ্রম। বিনাশ্রম কারাবাসে অনেক ধারা আছে, প্রয়োজন নাই। আর প্রশ্নে যদি এসেই যায় যে কোনটা বিনাশ্রম, তাহলে আপনি আন্দাজে ইয়া করবেন যে কোনটা শাস্তি কম, সেটা হবে কি? বিনাশ্রম। এই যে দেখেন 2023 সালে এসেছে, কোন অপরাধের কারাদণ্ড বিনাশ্রম হবে? মনুষ্যহরণ, ডাকাতি, অবৈধ বাধাদান, খুন। আপনার কাছে এইগুলোর মধ্যে মানে কোনটা কম মনে হয় বলেন তো? অবৈধ বাধাদান। অবৈধ বাধাদান। এখন যারা আবার এই 4টার ভিতরে কোনটা কম গুরুতর এটা শনাক্ত করতে পারেন না, তার পরীক্ষা দেওয়ার দরকার নাই। মনুষ্যহরণ মানে কি? একজনকে অপহরণ করে নিয়ে গেছে। ডাকাতি মানে জিনিসপত্র নিয়ে গেছে। খুন তো বুঝেনি, খুন। আর একটা হলো বাধা দান, মানে তারা শুধু এক জায়গায় যাইতে কি দিছে? বাধা দিছে। তাহলে এই 4টার ভিতরে কম কোনটা? অবৈধ বাধাদান। অবৈধ বাধা দান। তাহলে বিনাশ্রম হবে কোনটায়? বিনাশ্রম কয়টায়? অবৈধ বাধা দান। 3 নাম্বার দেখেন, যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কি হবে বলেন?
সাজার প্রকৃতি হবে প্রহস্রম। এখন চলে আসি আমরা অর্থদণ্ড। এই শুনেন, অর্থদণ্ড বিভিন্ন ভাবে হতে পারে। কিছু কিছু অপরাধের শাস্তি আছে অর্থদণ্ড, ওইটা তো কারাদণ্ড দেওয়ার বিধান নাই, অর্থদণ্ড। কিছু কিছু অপরাধের কারাদণ্ড আছে, অর্থদণ্ড আছে, ও কারাদণ্ড না দিয়ে দিতে পারে কি অর্থদণ্ড। আর কিছু কিছু জায়গায় অর্থদণ্ড দেওয়াই বাধ্যতামূলক, মানে কারাদণ্ড টন্ড যাই দেখ না কেন অর্থদণ্ড অবশ্যই দিতে হবে। তো এখন এখানে নতুন বইতে অনেক ধারাগুলো লেখছে যে কোন কোন জায়গায় শুধু অর্থদণ্ড অর্থদণ্ড হবে, প্রয়োজন নাই। আমরা সরাসরি চলে আসি 63 ধারায়, অ্যামাউন্ট অফ ফাইন। পাইছেন? আবুল হোসেন খান বলেন, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এরা কত টাকা অর্থদণ্ড দিতে পারে ম্যাজিস্ট্রেটরা? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কত টাকা অর্থদণ্ড দিতে পারে, দ্বিতীয় শ্রেণী কত পারে, তৃতীয় শ্রেণী কত পারে বলেন? 50,000 না, আরো হবে, বাড়াবেন, একটু চিন্তা করেন, পারেন আপনি, আপনি পারেন। 5 5 3 3 2 2। আসিফ নজরুল সাহেব আপনাদের সহজ করে দিছে। 5 5 3 3 2 2। দেখেন, তার মানে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে কত? 5 লাখ, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 3 লাখ, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 2 লাখ। পীযূষ, নির্বাহী ম্যাজিস্ট্রেট কত টাকা অর্থদণ্ড দিতে পারে? বলেন, উনি কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট? তাইলেই তো বোঝা যায় যে কত টাকা পারে, কোন শ্রেণী। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোন শ্রেণী নাই, এবং ফৌজদারি কার্যবিধির এই যে কোনো মামলা টামলা তো ওনার বিচারিক এখতিয়ার নাই, তো ওনার কোনো অর্থদণ্ড দেওয়ার কোনো ক্ষমতা নাই। অর্থদণ্ড টন্ড ওই যে যা দিতে পারে সেটা হলো পরের ব্যাপারে, মোবাইল কোর্ট করে যদি মামলার বিচার করে সেই ক্ষেত্রে, বাট বিচারিক ভাবে ওনার কোনো অর্থদণ্ড দেওয়ার ক্ষমতা নাই। আচ্ছা, এখন 63 ধারায় বলছে যে ভাই কোন ধারায় যদি বলা থাকে, অধিকাংশ ধারায় বলা থাকে যে অর্থদণ্ড, কিন্তু অর্থদণ্ড কত এটা ওই জায়গায় বলা নাই, তাহলে অর্থদণ্ড অত্যাধিক হবে না, এই কথাটাই বলছে কত ধারায়? 63 ধারায়। এই যে দেখেন, যে ক্ষেত্রে অর্থদণ্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে সে বিষয়ে উল্লেখ থাকে না, সেক্ষেত্রে অর্থদণ্ডের কি নাই, সীমা নাই, তবে কি হবে না, অত্যাধিক হবে না। ফেরদৌস সোনা কই গেছে? পরীক্ষার সময় আসবে। আচ্ছা, ধন্যবাদ। দেখেন আমরা পরে আসি। তাহলে 60 ধারায় বলছে যে কোনো বর্ণনার কারাবাস, আর 63 ধারায় বলছে অর্থদণ্ড কি হবে না, অত্যাধিক হবে না। 60 63 এই দুইটা ধারা মনে রাখতে হবে। চলে আসি আমরা, এখানে চলে আসেন যে অনাদায়ী অর্থদণ্ডের জন্য কারাবাস নির্ণয়। এখানে 3টা লাইন একটু লেখেন সংক্ষেপে, এত আলোচনায় যাব না, যাতে দ্রুত শেষ করে দিই। লেখেন, যার যে বুঝেন তার লেখার দরকার নাই, যারা নতুন বা বুঝেন না তারা একটু লেখেন। লেখেন, যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে, লেখেন ফাঁকা জায়গা থাকলে সবাই লেখেন, যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে, যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে সমান দিয়ে লেখেন 57 প্লাস 65 দ্বারা, 57 প্লাস 65। তারপর লেখেন, কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে, কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে সমান দিয়ে লেখেন 65 ধারা। শুধু অর্থদণ্ড দিলে, শুধু অর্থদণ্ড দিলে সমান দিয়ে লেখেন 67 ধারা। খুব সংক্ষেপে বোঝাই, শুনেন। যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে সেই ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসে ধরতে হবে 30 বছর, এটা বলছে 57 ধারায়। আর 30 বছরের 4 দিয়ে ভাগ দিতে হবে, এটা বলছে কত? 65। শুধু কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে ওই ধারায় সর্বোচ্চ কারাবাসের 4 ভাগের 1 ভাগ কত? 65। আর যখন শুধু অর্থদণ্ড দিছে তখন আর 65 প্রযোজ্য না।
শুধু অর্থদণ্ড যদি দেয়, আপনি তো শুধু অর্থদণ্ড দিলে সর্বোচ্চ কারাবাসের 4/1 শুধু অর্থদণ্ড দিলে ওই জায়গায় তো কারাবাসই নাই, তাহলে 4 ভাগ কি দিয়ে করবেন? বুঝছেন? এই জন্য শুধু অর্থদণ্ড দিলে ওই জায়গায় একটু পরে 67 ধারায় চলে আসেন। 67 ধারায় বলছে যে, আর 64 65 এগুলো লাগবে না। 67 ধারায় যে আসামিকে শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত করলে, দেখেন দণ্ডবিধি 67 ধারায় বলা হয়েছে, যদি অপরাধটি শুধুমাত্র অর্থদণ্ডে শাস্তিযোগ্য হয়, এমন অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থতার কারণে আদালত যে কারাবাস আরোপ করে সেটা কি হবে? বিনাশ্রম হবে। এখন যেটা আমার মনে রাখতে হবে, দেখেন অর্থদণ্ড 50 টাকার অধিক না হলে এটা ভিভিআই 2 মাস। আপনার যদি অর্থদণ্ড দেয় 50 টাকা এবং দেওয়ার সামর্থ্য না থাকলে কতদিন কারাদণ্ড ভোগ করবেন? 2 মাস। 100 টাকার অধিক না হলে 4 মাস। অন্যান্য ক্ষেত্রে 100 টাকার বেশি হলে কত? 5 মাস। নতুন নিয়ম করছে কি শুনেন, নতুন রায় আসছে যে আপনি যতই কারাদণ্ড ভোগ করেন না কেন, অর্থদণ্ড আবার পরে আপনার কাছ থেকে আদায় করতে পারবেন। ধরেন আপনার চেকের মামলায় ওই 5 লাখ টাকা জরিমানা করছে আর 1 বছরের জেল। এখন 1 বছর তো খাটছেন, খাটার পর 5 লাখ টাকা দেওয়ার সামর্থ্য আপনার নাই। এই 67 ধারা শর্ত অনুসারে 5 লাখ টাকা না দিতে বলে খাটবেন কত? আর 6 মাস। 1 বছর 6 মাস খাটলেন, আপনি মাপ পাইছেন তা না, ভবিষ্যতে যদি আপনার টাকা পয়সা হয় আবার ওই জায়গা থেকে আদায় করতে পারবেন। মামলা চলমান থাকবে কেন? জরিমানা আদায়ের পদ্ধতি কি বলেন দেখি, পারেন কিনা? এই প্রশ্ন করে তো ফাঁসে গেছেন। জরিমানা যে আদায় করবে, ওয়ারেন্ট ফর লেভি অফ ফাইন 386 ধারায় মনে আছে, আদালত স্থাবর সম্পত্তি ক্রয় করতে অস্থাবর আর ডিসি সাহেবের দায়িত্ব দিতে পারে পরোয়ানা দিয়ে, কি হিসেবে গণ্য হবে? আদালতের ডিক্রি। তিনি স্থাবরও পারে অস্থাবরও পারে। এবং একটু পরে আসতেছে যে জরিমানা আদায়ের সময় একটা সময় আছে 6 বছর। এইতে মিলন পারে এখন 6 বছর, আর যদি বেশি কারাদণ্ড হয় তাহলে 6 বছরের বেশি। আচ্ছা, তাহলে আমার এখানে মনে রাখবো 50 টাকা পর্যন্ত হলে কত মাস? 2 মাস। 100 টাকা হলে কত? 4 মাস। 100 টাকার বেশি হলে 6 মাস। দেওয়ানি হইলে, দেওয়ানি মামলা আমি একটু মনে করাই দিই, দেওয়ানি হইলে 50 টাকা পর্যন্ত হলে 6 সপ্তাহ আর 50 টাকার বেশি হলে 6 মাস। দেওয়ানির ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত কত? 6 সপ্তাহ। 50 টাকার বেশি হলে 6 মাস। তো যদি বলেন স্যার 65, 66 আর 67 দ্বারা পার্থক্য কি? যাবজ্জীবন কারাবাসের সাথে অর্থদণ্ড দিছে 57 প্লাস 65, কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিছে 65, শুধু অর্থদণ্ড দিছে 67, এবং 67 যে কারাবাস ওটা সর্বদাই কি হবে? বিনাশ্রম। আর 65 যে কারাদণ্ড বা শেষ, এটা সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে। যাক, এটা দরকার নাই, অতটুকু মাথায় রাখলেই হবে। বিগত বছরের প্রশ্ন দেখেন, যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা, সেক্ষেত্রে জরিমানা অনাদায় দণ্ড হবে কি? বিনাশ্রম। 2 বার আসছে, 17-তে আসছে, 15-তে আসছে। যে অপরাধের একমাত্র শাস্তি কি? জরিমানা, সেটা যদি দিতে না পারেন কি হবে? বিনাশ্রম। যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধু অর্থদণ্ড, সেক্ষেত্রে 100 টাকার অধিক অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে কতদিন? 6 মাস। 6 মাস। আমাদের আরেকটু বিরতি দিয়ে পড়ে 4টা বাজলে পরীক্ষা হবে ইনশাল্লাহ। আরেকটু বিরতি, কষ্ট করে বড় হবে। তো দেখেন, জরিমানার টাকা যদি পুরোপুরি পরিশোধ করে, ধরেন একজনের অর্থদণ্ডের জন্য 2 বছরের জেল হলো, এখন যদি সে অর্থদণ্ড পুরোপুরি দিয়ে দেয় তাহলে তার তাহলে তার সাজা বাতিল, মানে তার মুক্তি দিয়ে দিবে। এটা বলছে 68 ধারায়। মানে যে অর্থদণ্ড হইছে এটা যদি আপনি যথাযথ পরিশোধ করে দিয়ে দেন তাহলে আপনারা সাজা ভোগ করা লাগবে না। কত? 68। আর যদি আপনি আনুপাতিক হারে দেন, আনুপাতিক হারে মানে হলো যে 100 টাকার জন্য 2 মাস দিছিল, আপনি 50 টাকা দিচ্ছেন, তাহলে আর ঘাটা লাগবে কত? 1 মাস। এটা বলছে 69। তাহলে পুরোটা দিলে পুরোটা বাতিল 68, আনুপাতিক হারে দিলে আনুপাতিক হারে বাতিল, এটা কত? 69। এই আর কি। চলে আসেন 70 ধারা, অর্থদণ্ড আদায়ের সময়সীমা। অর্থদণ্ড আদায়ের সময়সীমা, লিমিটেশন অফ লেভি অফ ফাইন, এটা ভিভিআই। একটু আগেই বলছিলাম যে দণ্ডাজ্ঞা প্রদানের পরবর্তী গোল দিবেন 6 বছরের মধ্যে অর্থদণ্ড আদায়যোগ্য। পরীক্ষায় প্রশ্ন আসবে যে জরিমানা আদায় করবে কত বছরের মধ্যে? 6 বছর। তবে কথা আছে, যদি অপরাধী 6 বছরের বেশি সময়ের জন্য দণ্ডিত হয়, কত বছরের বেশি? 6 বছরের বেশি সময়ের জন্য দণ্ডিত হয়, তাহলে উক্ত দণ্ডের মেয়াদ সমাপ্ত হওয়ার পূর্বে যে কোনো সময় অর্থদণ্ড আদায়যোগ্য হবে।
যদি কারো ধরেন অর্থদণ্ড দিছে, তারে কারাদণ্ড দিছে 1 বছর আর 1 লাখ, তাহলে বলেন তো এই 1 লাখ টাকা আদায় করবে কত দিনের মধ্যে? 6 বছর। যদি কারো অর্থদণ্ড কারাদণ্ড দিছে 14 বছর আর 1 লাখ, তাহলে ওই 1 লাখ আদায় করবে কখন? 14 বছরের ভিতরে যে কোনো সময়। কত ধারা? 70 ধারা। জেনে রাখা ভালো। দ্বিতীয় পয়েন্টটা দেখেন, যে ক্ষেত্রে রায়ে উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তি কতিপয় অপরাধের মধ্যে একটি অপরাধে অভিযুক্ত, রায়ে বলছে যে একজন ব্যক্তি কতিপয় অপরাধের মধ্যে যে কোনো অপরাধে কি অভিযুক্ত, এবং কিন্তু কোন অপরাধে অভিযুক্ত তা বললেন সন্দেহপূর্ণ। কোন অপরাধে অভিযুক্ত? সন্দেহপূর্ণ। সেই ক্ষেত্রে সকল অপরাধের জন্য একই শাস্তির বিধান না থাকলে উক্ত ব্যক্তি দণ্ডিত হবে। যে অপরাধের জন্য গোল দিবেন সর্বনিম্ন শাস্তির ব্যবস্থা আছে সেই ধারায়। এটার অর্থ কি? একজন বিচারক বিচার শেষে উনি দেখলেন যে এই অপরাধীটা অমুক অমুক অপরাধের যে কোনো একটা করছে, কিন্তু কোনটা করছে এটা বোঝা যাচ্ছে না, তাহলে উনি সাজা দিবে যতগুলা নিয়ে সন্দেহ হচ্ছে ওদের মধ্যে যেটা সবচেয়ে সাজা কম সেটাই। কত ধারা? 72। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যদি বিচারকের কাছে সন্দেহ হয় একাধিক অপরাধের মধ্যে কোনটায় দণ্ড হবে, তাহলে সাজা দিবে কোনটায়? যেটাই সবচেয়ে সাজা কম সেটাই। কত ধারা? 72 ধারা। ধন্যবাদ। চলে আসেন সলিটারি কনফাইনমেন্ট, নির্জন কারাবাস, বিবিআই। প্রশ্ন আসার খুব বেশি সম্ভাবনা আছে এবার। নির্জন কারাবাস বা সলিটারি কনফাইনমেন্ট, ধারা 73 এবং কত 74। প্রথমে মনে রাখেন নির্জন কারাবাস কি। নির্জন কারাবাস মানে হলো যে ক্ষেত্রে কাউকে সশ্রম কারাবাস দেওয়া হয়, ওই সশ্রম কারাবাসের একটা সময় বলতে পারে যে এটা তুমি নির্জনে থাকবা। যারা ইংরেজি সিনেমা দেখেন তারা এই সকল সিনেমায় দেখবেন যে আছে ইংলিশ মুভিতে যে কাউরে একা একা রাখছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার অসমাপ্ত আত্মজীবনীতে লিখছেন ওনারে মাঝে মাঝে নির্জনে রাখতো, নির্জন কারাবাস, যাতে আপনি মানুষের সান্নিধ্যে থাকলে যতটা না ভয় পাবেন একা একা থাকলে ভয় পাবেন তার চেয়ে বেশি। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নির্জন কারাবাস কোন ধরনের কারাবাসের ক্ষেত্রে দিতে পারে? সশ্রম। এখন নির্জন কারাবাস সশ্রমের ক্ষেত্রে বলবে যে সশ্রম কারাদণ্ড 6 মাস, এর মধ্যে তুমি এতদিন নির্জনে থাকবা। এমন না যে সশ্রম এতদিন আর নির্জন তার সাথে যোগ হবে না। এই যে দেখেন 2 নাম্বার পয়েন্টটা, এই তসলিম কথা বলেন না। শুধুমাত্র যে অপরাধের শাস্তি বলতেন সশ্রম কারাবাস হতে পারে সেই ক্ষেত্রে আদালত নির্জন কারাবাসের আদেশ দিতে পারে। দেখেন নির্জন কারাবাসের হার নির্ণয় যদি আরোপিত কারাবাস আন্ডারলাইন করেন 6 মাস অতিক্রম না করে, মানে আপনারা যদি সশ্রম কারাবাস কতদিন অতিক্রম না করে 6 মাস, তাহলে নির্জন কারাবাস 1 মাসের বেশি হবে না, বলতেন 1 মাস। পরীক্ষায় প্রশ্ন আসবে যে 6 মাস যদি কারাবাস দেয় সশ্রম কারাবাস, তাহলে নির্জন কারাবাস কতদিন নিতে পারে? 1 মাস। মোট কি 7 মাস? মোট 7 মাস। ওই 6 মাসের মধ্যে 1 মাস তাকে রাখা হবে কি নির্জন। বুঝেছেন? এরপরে দেখেন যদি আরোপিত কারাবাস 6 মাস অতিক্রম করে কিন্তু 1 বছর অতিক্রম না করে, মানে কারাবাস কত দিনের বেশি? 6 মাসের বেশি কিন্তু 1 বছরের কম, মানে 1 বছর পর্যন্ত, সেই ক্ষেত্রে নির্জন কারাবাস কত? 2 মাস। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কোন ধরনের কারাবাসের ক্ষেত্রে নির্জন কারাবাস দিতে পারে? 6 মাস হইলে কতদিন? 1 মাস। 12 মাস হইলে 2 মাস। তারপরে দেখেন 1 বছর অতিক্রম করলে, মানে যদি আপনার নির্জন কারাবাস 1 বছর অতিক্রম করে, সরি মূল যে সাজা সেটা যদি কতদিন হয়? 1 বছর, তাহলে সর্বসাকুল্যে একটা ফৌজদারি মামলায় নির্জন কারাবাস হতে পারে 3 মাস। নুরুন নাহার বলেন তো যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে নির্জন কারাবাস কতদিন দিতে পারে? সর্বোচ্চ 3 মাস। কেন? ব্যাখ্যা দেন। দেওয়া যায় না, যাবজ্জীবন কারাবাস তো আমৃত্যু কারাবাস, তাহলে 1 বছরের বেশি হইলেই তো 3 মাস দিতে পারতো, তা যাবজ্জীবন হইলেও কত? 3 মাস। 3 মাসের বেশি দেওয়া যাবে না। তাহলে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি মামলায় সর্বসাকুল্যে নির্জন কারাবাস হতে পারে কত মাস? 3 মাস। 6 মাস পর্যন্ত 1 মাস, 12 মাস পর্যন্ত 2 মাস, আর 12 মাসের বেশি হইলে 3 মাস। ঠিক আছে। আর কোন ধরনের কারাবাসের ক্ষেত্রে নির্জন কারাবাস দিতে পারে? জেনে রাখা ভালো। দেখেন নির্জন কারাবাস সর্বসাকুল্যে 3 মাসের বেশি হতে পারে না, অর্থাৎ নির্জন কারাবাসের সর্বোচ্চ মেয়াদ 3 মাস হতে পারে। অর্থাৎ একজন অপরাধী যে মেয়াদে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হোক না কেন তাকে উক্ত মেয়াদের মধ্যে সর্বসাকুল্যে 3 মাস নির্জন কারাবাস দিতে পারে।
নির্জন কারাবাস দণ্ড কার্যকর করার ক্ষেত্রে আন্ডারলাইন করেন, কারাবাস এককালীন 14 দিনের বেশি হবে না। 3টে স্টার ধারা, এই জায়গা আমার কোনোটাই মনে রাখার দরকার নাই, আপনি জাস্ট মনে রাখেন যে যখন কাউরে নির্জন কারাবাস ভোগ করতে দিবে সে একটানা থাকবে কয়দিন, 3 মাসই দেখ, বাট 14 দিন থাকবে বিরতি, আবার 14 দিন, আবার বিরতি, আবার 14 দিন, এরকম, বুঝছেন? তারপরেরটা দেখেন, নির্জন কারাবাসের পূর্বে ও পরে বিরাম থাকবে। বিরাম মানে কি, মানে বিরতি থাকবে, বিরতি থাকবে, ব্যারাম না কিন্তু, বিরাম। দেখেন, কারাবাসের মেয়াদ 3 মাসের বেশি হলে, মানে যখন আপনার মূল সাজা দিছে 3 মাসের বেশি, এবং সেই সাথে সাথে নির্জন কারাবাসও দিয়েছে, নির্জন কারাবাস কোনো মাসে গোল্ডেন 7 দিনের বেশি হবে না। একজন রে ধরেন 6 মাস সশ্রম কারাবাস দিছে এবং বলল 1 মাস নির্জনে থাকবা, তাহলে প্রতি মাসে নির্জন কারাবাস কতদিন, 7 দিন করে থাকবে, 7 দিনের বেশি হবে না। আর এককালীন যদি একটানা থাকে কতদিন, 14 দিন। এখন আমরা বলতে পারেন স্যার প্রতি মাসে 7 দিন হলে একটানা 14 দিন কেমনে থাকবে, পারে না থাকতে ভাই, ওই মাসের প্রথম 7 দিন আর এই মাসের শেষের 7 দিন, বুঝছেন? তাহলে আমরা নির্জন কারাবাসের কি কি মনে রাখবো, এক কথায় শুনেন। নির্জন কারাবাস 73 এবং 74 ধারায় আছে, ইংরেজিতে বলে সলিটারি কনফাইনমেন্ট, শুধুমাত্র সশ্রম কারাবাসের ক্ষেত্রে নির্জন কারাবাস হতে পারে। 6 মাস পর্যন্ত সশ্রম কারাবাস দিলে নির্জন কারাবাস 1 মাস, 1 বছর পর্যন্ত হলে 2 মাস, 1 বছরের বেশি হলে 3 মাস। ফৌজদারি মামলায় 3 মাসের বেশি হবে না। নির্জন কারাবাস একটানা ভোগ করবে কতদিন, 14 দিন। যদি মূল কারাবাস 3 মাসের বেশি হয় তাহলে নির্জন কারাবাস প্রতি মাসে কয় দিনের বেশি হবে না, 7 দিনের বেশি। এখন পীযূষ বলেন যে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্জন কারাবাসের আদেশ দিতে পারে না, ভালোভাবে বলেন, হয় নাই, আবার বলেন। কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্জন কারাবাসের আদেশ দিতে পারে না? এই বইতে নাই, ফৌজদারিতে আছে। কোন শ্রেণীর পারে না বলেন, কোন শ্রেণী? তৃতীয় শ্রেণী, ধন্যবাদ। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্জন কারাবাসের আদেশ দিতে পারে না। প্রথম শ্রেণী পারে, ওই যে দেখেন যে নির্জন কারাবাস 5 বছর 5 লাখ, নির্জন কারাবাস 3 বছর 3 লাখ, কিন্তু তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আছে 2 বছর 2 লাখ, ওই জায়গায় নির্জন কারাবাসের কথা। তার মানে ফৌজদারি আর দণ্ডবিধি একে অন্যের সাথে কি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমরা ফৌজদারি পড়ে আসছি বলেই দণ্ডবিধি আপনার কিছু ক্ষেত্রে ওটার সাথে সহজ মনে হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে নির্জন কারাবাস ভিভিআই, এটা খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে 75 ধারায় একটা প্রশ্ন আছে। 75 ধারা কি কারো বইতে লেখা আছে? যদি আশেপাশে কারো লেখা না থাকে ওনার বই দেখে একটু লিখে ফেলেন দ্রুত। কারো বইতে আশেপাশে আলম ভাই লেখা থাকলে একটু দেন, বা অনলাইনে যারা আছেন তারা এটা দেখে লিখে ফেলেন। এটা একটু লেখেন, তারপর আমি পড়াচ্ছি, এটা একটু লেখেন দ্রুত। অনলাইনে লেখা হলে আমরা জানাই, পরে আজকের ক্লাসটা শেষ করব। দেখেন, ধারা 75, কোন ব্যক্তি যদি এই বিধির, আন্ডারলাইন করেন, দ্বাদশ অধ্যায়ের, এই বিধি মানে কোন বিধি, মানে দণ্ডবিধির কত অধ্যায়ের, দ্বাদশ মানে 12, 12 অধ্যায় আছে, 230 থেকে 263 এ, এবং সপ্তদশ অধ্যায়ের, সপ্তদশ মানে 378 থেকে 462 বি, বিধান মতে দণ্ডনীয় কোন অপরাধের জন্য 3 বছর বা তদূর্ধ্ব মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়, তাহলে পরবর্তীতে উক্ত অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবে। একটু বুঝেন, এ জায়গায় হলো বলছে যে অপরাধের পুনরাবৃত্তি যদি কেউ করে তাহলে তার সাজা দিতেও বার বেশি হবে। ধরেন আমি যদি বলি সপ্তদশ অধ্যায়ে একটা অপরাধ আছে চুরি, চুরির সাজা 3 বছর আছে, 3 বছরের বেশিও আছে। একবার চুরি করছে, তার সাজা হয়েছে 3 বছর বা তার বেশি। দ্বিতীয়বার যদি চুরি করে তাহলে তার সাজা হবে যাবজ্জীবন বা 10 বছর। তাহলে 75 ধারা অ্যাকচুয়ালি সকল অপরাধের ক্ষেত্রে বলে নাই। দণ্ডবিধির কত অধ্যায়, 12 অধ্যায় আর সপ্তদশ অধ্যায়, মানে দ্বাদশ আর 12 অধ্যায় আর 17 অধ্যায়। এই অধ্যায়ের অপরাধগুলো যদি কেউ রিপিট করে এবং প্রথমবারে তার সাজা পেতে হবে কত, 3 বছর বা তার বেশি। পরে যদি আবার করে তাহলে তার দ্বিতীয়বারে সাজা হইতে পারে
মূল ধারায় কিন্তু যাবজ্জীবন নাই, কিন্তু দ্বিতীয়বারে তার সাজা হইতে পারে যাবজ্জীবন বা দণ্ড। বুঝেন কিনা? এবং আপনাদের আমি একটা এই ৭৫ ধারা পড়ানোর সময় একটু বিস্তারিত বলি, সেটা হলো আমরা যখন দায়রা আদালতের বিচার পদ্ধতি পড়েছি ওখানে ২৬৫ এল বা ঠ পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য মনে আছে? টতে তো খালাস বা দণ্ড দিল, আর ঠতে আছে পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য। কোন আসামিরে জিজ্ঞেস করবে যে বাবু তুমি তো আগে একবার চুরি করে ৩ বছর তোমার সাজা হয়েছিল, তুমি কি এটিকে স্বীকার করো? যদি বলে যে হ্যাঁ আমি আসলে স্বীকার করি, তাহলে আর সাক্ষ্য গ্রহণের দরকার নাই, তার এই যে যাবজ্জীবন বা ১০ বছর দিয়ে দিবে। আর সে যদি বলে যে না আমি আগে জীবনেও চুরি করি নাই, তাহলে আর আদালত আবার এই বিষয়ে সাক্ষ্য গ্রহণ করবে। তারপরে সাক্ষ্য গ্রহণ করে যদি মনে হয় যে না আসলে সে পূর্ববর্তী দণ্ড পাইছিল, তাহলে তারা আবার এই পুনরাবৃত্তির সাজা দিবে দণ্ডবিধি ৭৫ ধারা অনুসারে। তাহলে ৭৫ ধারার মূল কথা হলো যে একই অপরাধ যদি আপনি ২ বার করেন তাহলে সাজা বেশি, তবে প্রথমবার আপনাকে দণ্ড পেতে হবে কত বছর? ৩ বছর বা তার বেশি। এটা কি খুনের ক্ষেত্রে প্রযোজ্য? না, এটা হলো দ্বাদশ অধ্যায় হলো কি আছে আমি বলি, দ্বাদশ অধ্যায় আছে মুদ্রা জাল, স্ট্যাম্প জাল, আর সপ্তদশ অধ্যায় আছে চুরি, চাঁদাবাজি, দস্যুতা, ডাকাতি, আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, প্রতারণা, ক্ষতি, অনধিকার প্রবেশ, জালিয়াতি, এগুলো আছে। এই অপরাধগুলো যদি প্রথমে করে এবং প্রথমবার যদি সাজা পায় ৩ বছর, পরে যদি আবার করে তাহলে সাজা হবে যাবজ্জীবন বা ১০ বছর। তো ধন্যবাদ আপনাদের। আজকে দণ্ডবিধি এই পর্যন্তই। ৪টা থেকে আর ১২ মিনিট আছে, আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব। আজকে রাত্রেবেলা দণ্ডবিধির ক্লাস আছে, যদি আপনাদের অফলাইনের কারো সুযোগ হয় করবেন, নাইলে পুরাতন যা আছে এগুলা পড়াশোনা করবেন। এবং আপনাদের সাথে আমাদের নেক্সট ক্লাস ঈদের পরের দিন, মানে পরশুদিন সকাল ৯টায়। পরশুদিন সকাল ৯টায়। আর আমাদের মূল মডেল টেস্ট কিন্তু শুরু কবে তারিখ থেকে? ৩০ তারিখ থেকে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর মডেল টেস্টের প্রশ্ন গ্রুপে পেয়ে যাবেন।